নমস্কার বন্ধুরা, এনডি লাভ স্টেশনে আমি জয়দীপ আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের প্রেমের আড্ডায় চলছে সুলেখিকা মৌ রুই দাসের কলমে অনুভবে তুমি, একটি ভিন্ন স্বাদের প্রেমের গল্প। প্রথম পর্বটি যারা এখনও শোনোনি তাদের জন্য পিন কমেন্ট আর ডেসক্রিপশন বক্সে লিংক রইল, চাইলে গিয়ে শুনে আসতে পারো। আজ হাজির হয়েছি গল্পের অন্তিম পর্ব নিয়ে। ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, আর হ্যাঁ, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর কে কোথা থেকে গল্পটা শুনছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো শুরু করা যাক আজকের প্রেমের আড্ডা, এনডি লাভ স্টেশনের বিশেষ নিবেদন অনুভবে তুমি। আজ অন্তিম পর্ব। তারপর কেটে গেছে বেশ অনেকগুলো দিন। আন্তরিকার সাথে ব্রতদীপের আর দেখাও হয়নি, কোনো যোগাযোগও হয়নি। এমন একদিন সন্ধেবেলায় ব্রতদীপ অফিস থেকে গাড়ি করে বাড়ি ফিরছিল। বাইরে একটু বৃষ্টিও হচ্ছিল। হঠাৎ করে গাড়িটা দাঁড়িয়ে পড়ে। গাড়িতে ব্রতদীপ চোখ বন্ধ করে কানে হেডফোন দিয়ে গান শুনছিল। হঠাৎ করেই গাড়ি দাঁড়িয়ে যেতেই ব্রতদীপ কান থেকে হেডফোন খুলে গাড়ির ভেতর থেকে বাইরের দিকে তাকাতেই দেখতে পায় আন্তরিকাকে। বৃষ্টির মধ্যে হঠাৎ করে আন্তরিকাকে দেখে ব্রতদীপের শান্ত মনটা অস্থির হয়ে পড়ে। মনে মনে ভাবতে থাকে, কি হয়েছে ওর সঙ্গে? ছেলেটাই বা কে? ওটা তো অভি নয়। তাহলে কি কিছু হয়েছে? অভির কিছু হয়েছে? ব্রতদীপের মনে একরাশ ভয় এসে জমাট বাঁধে। বৃষ্টির মধ্যে গাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে এসে আন্তরিকার সামনে দাঁড়ায় ব্রতদীপ। বলে, কিছু হয়েছে আন্তরিকা? আন্তরিকা কোনো কথা বলতেই পারছে না, শুধু তার চোখ দিয়ে অনর্গল জল পড়ে যাচ্ছে। সেটা বৃষ্টির মধ্যেও স্পষ্টভাবেই বুঝতে পারছে ব্রতদীপ। তখন ব্রতদীপ আন্তরিকার দুই বাহু চেপে ধরে জোরে ঝাঁকিয়ে বলল, আন্তরিকা, তুমি শুনতে পাচ্ছ আমার কথা? কি হয়েছে তোমার? আর তুমি এভাবে বৃষ্টির মধ্যে সবার কাছে টাকা চাইছো কেন? আর অভি কোথায়? অভির কথা বলতেই আন্তরিকা এক ঝটকায় ঝাঁপিয়ে পড়ে ব্রতদীপের বুকে। আচমকা এমন একটা ঘটনা ঘটে যাওয়ায় ব্রতদীপ একেবারেই প্রস্তুত ছিল না, তাই দু কদম পা পিছিয়ে যায় পেছনের দিকে। ব্রতদীপ খুব অবাক হয়, কিন্তু তাও নিজেকে সামলে নিয়ে আন্তরিকার মাথায় হাত দিয়ে তাকে শান্ত করার চেষ্টা করে জিজ্ঞাসা করল, শান্ত হও আন্তরিকা, তারপরে আমাকে খুলে বলো কি হয়েছে। ভাই ভাই ভাই, অভির কি হয়েছে? ইউনিভার্সিটি থেকে ফেরার সময় ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। ডাক্তার বলেছে অনেক টাকা লাগবে, কিন্তু আমার কাছে তো টাকা নেই। আমি কোথায় পাবো? কেউ আমাকে টাকা দিচ্ছে না। এখন আমি কি করব বলুন? ঠিক আছে আন্তরিকা, একদম চিন্তা করবে না, আমি আছি তো। চলো আমার সঙ্গে। ছোটু, তুই তুই সাবধানে ঘরে চলে যা, আমি এখন হাসপাতালে যাচ্ছি। ব্রতদীপ আন্তরিকাকে নিয়ে চলে যায় হাসপাতালে। বৃষ্টিতে ভেজার কারণে আন্তরিকা খুব কাঁপতে থাকে। তখন ব্রতদীপ নিজের গায়ের কোটটা খুলে আন্তরিকাকে পরিয়ে দেয়। আন্তরিকার কাঁপা হাতটা ব্রতদীপ শক্ত করে চেপে ধরে বলে, কিছু হবে না অভির। ব্রতদীপের কথায় আন্তরিকা কিছুই বলে না, শুধু তাকিয়ে দেখেছে। মিনিট 10 পরেই ব্রতদীপের গাড়ি এসে হাসপাতালের সামনে দাঁড়ালে আন্তরিকা আর এক মুহূর্ত দেরি না করে এক প্রকার দৌড়েই বেরিয়ে যায়। ব্রতদীপও তখন আন্তরিকার পেছনে ছুটে যায়, আর গিয়েই দেখতে পায় আন্তরিকা ডাক্তারের কাছে হাত জোর করে বলছে, ডাক্তার, ডাক্তার, আমার ভাইকে বাঁচিয়ে দিন। ডাক্তার, আমার ভাইকে বাঁচিয়ে দিন। আমার 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 কেউ নেই ভাই ছাড়া। আপনি প্লিজ আমার ভাইকে বাঁচিয়ে দিন। টাকা এনেছেন? আন্তরিকা তখন কিছুই বলে না।
মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তখন আবার ডাক্তার বলে, দেখুন, টাকার ব্যবস্থা খুব তাড়াতাড়ি করুন, তাহলে আপনার ভাইকে বাঁচাতে পারবো। টাকা ছাড়া তো কিছুতেই সম্ভব নয়। আর আপনি দেখুন, এইভাবে কান্নাকাটি না করে টাকার ব্যবস্থাটা করুন প্লিজ। দূর থেকে দাঁড়িয়ে ডাক্তারের এমন কথা শুনে ব্রতদীপ সামনে এগিয়ে এসে বলল, লজ্জা করে না আপনাদের? আপনারা ডাক্তার, এখানে একটা মানুষ মরতে বসেছে আর আপনাদের টাকার চিন্তা হচ্ছে। আপনারা ডাক্তার হয়েছেন কি করতে? আপনাদের কর্তব্য মানুষের প্রাণ বাঁচানো। কত টাকা লাগবে? আপনারা অপারেশনের ব্যবস্থা করুন, যত টাকা লাগবে আমি দেব। স্যার, আপনি এখানে? আপনার বাড়ির লোক? সরি স্যার, খুব ভুল হয়ে গেছে। আমি এক্ষুনি অপারেশনের ব্যবস্থা করছি। এই, কে কোথায় আছো? ডক্টর শ্যানালকে ফোন করো, তাড়াতাড়ি আসতে বলো। এই বলে ডাক্তার চলে যায়। তখন ব্রতদীপ আন্তরিকাকে নিয়ে গিয়ে একটা চেয়ারে বসিয়ে বলল, চিন্তা করো না আন্তরিকা, সব ঠিক হয়ে যাবে। অভির কিচ্ছু হবে না, নিজের মনে বিশ্বাস রাখো। আন্তরিকা কোনো কথা বলছে না, শুধু চুপ করে বসে আছে। এমন সময় ব্রতদীপের ফোনটা বেজে উঠল। ফোনের শব্দ শুনতে পেয়ে ব্রতদীপ ফোনটা বের করে দেখে শিখা ফোন করছে। কিছুটা দূরে গিয়ে ব্রতদীপ ফোনটা রিসিভ করে বলল, হ্যাঁ বল। হ্যাঁ বল, কি বলবো? দাদা ভাই, তুই কি ঘড়ি দেখতে পাস না? এত দেরি হয়ে গেল, কোথায় আছিস তুই? ব্রতদীপ কিছু বলতে চাইছিল না, কিন্তু সেই সময় একজন নার্স বলল, স্যার, অপারেশনের ব্যবস্থা হয়ে গেছে, এখানে আপনার একটা সাইন লাগবে। নার্সকে হাতের ইশারায় চুপ করতে বলে ব্রতদীপ, কিন্তু নার্স কিছু বুঝতে পারে না। সে ব্রতদীপের দিকে না তাকিয়ে একটা ফাইলের দিকে তাকিয়ে সব এক নাগাড়ে বলেই যাচ্ছে। ফোনের ওপার থেকে শিখা অপারেশনের কথা শুনে বেশ চিন্তিত হয়ে বলে উঠল, হ্যালো, এই দাদা ভাই, কোথায় আছিস? কিছু হয়েছে বল না আমাকে। শিখাকে চিন্তা করতে দেখে ব্রতদীপ শিখাকে চুপ করতে বলে, হাতের ইশারায় নার্সকে যেতে বলে, আর এটাও বলে যে সে একটু পরেই সাইন করতে যাচ্ছে। ব্রতদীপের কথা বুঝতে পেরে নার্স চলে যায়। তখন ব্রতদীপ বলে, আমার কিচ্ছু হয়নি শিখা, একজন ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি সেই জন্যই হাসপাতালে এসেছি। তুই একটা কাজ করতে পারবি? হ্যাঁ বল না। তোর একটা চুড়িদার নিয়ে একটু হাসপাতালে আসতে পারবি? চুড়িদার? চুড়িদার নিয়ে কি হবে? আবার প্রশ্ন করে, যেটা বললাম সেটা তাড়াতাড়ি কর। বাড়িতে গাড়ি রাখা আছে, তুই তোর একটা চুড়িদার নিয়ে গাড়িতে করে চলে আয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আসছি। শিখা একটা চুড়িদার নিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে যায়। মিনিট 10 মধ্যে হাসপাতালে পৌঁছে যায় শিখা। ব্রতদীপ শিখাকে নিয়ে অভির কেবিনে যায়। সেখানে গিয়ে শিখা আন্তরিকাকে দেখতে পেয়ে ছুটে গিয়ে আন্তরিকার কাছে দাঁড়ায় আর বলে, এই, তুমি আন্তরিকা দি না? তুমি এখানে কি করছো? হঠাৎ করে শিখাকে দেখতে পেয়ে আন্তরিকা আবার কেঁদে ওঠে। চেয়ার থেকে উঠে শিখাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, অভি, অভি, অভি? ঠিক চিনলাম না তো। অভি আমার ভাই, ওর অ্যাক্সিডেন্ট হয়েছে। পাশে দাঁড়িয়ে থেকে ব্রতদীপ কিছুই বুঝতে পারছিল না। ব্রতদীপ শিখাকে জিজ্ঞাসা করলো, তুই আন্তরিকাকে চিনিস? কিভাবে চিনিস? তুই তো এখানে বেশি দিন আসিসনি, তাহলে কিভাবে চিনলি? আসলে দাদা ভাই, যেদিন আমরা এখানে প্রথম আসি সেদিনই আমার আন্তরিকাদের সাথে দেখা হয়। ট্রেন থেকে নামার সময় তার সাথে আমার ধাক্কা লাগে। এমন সময় অভির কেবিন থেকে ডাক্তার আর নার্স বেরিয়ে আসে। তা দেখে আন্তরিকা ছুটে যায়। শিখা আর ব্রতদীপও যায়। শিখা অভিকে দেখে বলল, এ তো অভি। অভি, কি হয়েছে? তুই অভিকেও চিনিস? হ্যাঁ, চিনি তো। কিভাবে? আরে, আমি আর অভি একই ইউনিভার্সিটিতে পড়ি, একই ডিপার্টমেন্ট, তাই চিনি। ও আচ্ছা, অভি বুঝি আন্তরিকাদির ভাই? হ্যাঁ। কিন্তু দা ভাই, তুই আন্তরিকাদিকে কি করে চিনলি? আসলে আন্তরিকা একদিন আমার অফিসে কাজ করতে এসেছিল, আর তাছাড়া আমার যে বড় ইভেন্টটা হলো সেটা সাজানোর দায়িত্ব আন্তরিকার ছিল, সেই থেকেই চিনি। ও আচ্ছা। এরপর দীর্ঘ 4 ঘন্টা অপারেশন চলার পর ডক্টর ওটি রুম থেকে বেরিয়ে আসে। আন্তরিকা দৌড়ে গিয়ে ডাক্তারকে জিজ্ঞাসা করে, আমার ভাই কেমন আছে? হ্যাঁ, ও ভালো হয়ে যাবে তো? অপারেশন সাকসেসফুল হয়েছে, এখন আউট অফ ডেঞ্জার। 8 ঘন্টার মধ্যে জ্ঞান চলে আসবে। ওকে। ডাক্তারের কথা শুনে আন্তরিকা ডাক্তারকে অনেক অনেক ধন্যবাদ জানায়। সারা সন্ধে ব্রতদীপ আর শিখা হাসপাতালেই ছিল।
তবে অনেকটা রাত হয়ে যাওয়ার জন্য ব্রতদীপ শিখাকে বাড়ি চলে যাওয়ার জন্য বলে। শিখাও আর কোনো বাহানা না করে বাড়ি চলে যায়। তবে ব্রতদীপ হাসপাতালেই থেকে যায়। অনেকক্ষণ ব্রতদীপ আর আন্তরিকা কিছুই খায়নি, তাই ব্রতদীপ হাসপাতালের ক্যান্টিনে গিয়ে কিছু শুকনো খাবার আন্তরিকার জন্য নিয়ে আসে। যদিও আন্তরিকা খেতে চাইছিল না, কিন্তু তাও ব্রতদীপ জোর করেই আন্তরিকাকে খাবার খাইয়ে দেয়। এরপর 8 ঘন্টা পর অভির জ্ঞান ফিরে আসে। ভাইকে আবার সুস্থ দেখে আন্তরিকার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তা দেখে অভি বলল, এই পেচি, কাঁদছিস কেন? আরে আমি তো সুস্থ আছি, দেখ। আরে এখন কাঁদছিস কেন? কান্নার জন্য আন্তরিকা কোনো কথাই বলতে পারছে না, শুধু কেঁদেই যাচ্ছে। তখন কেবিনের দরজা ঠেলে ব্রতদীপকে আসতে দেখে অভি বলল, হে কি ব্রতদীপদা, তুমিও এখানে? হ্যাঁ অভি, আমি এখানেই আছি। তাহলে তাহলে আমাকে আমাকে তুমি এখানে এনেছো? না, আমি তোমাকে আনিনি, হয়তো তোমার দিদি নিয়ে এসেছে। তবে পরে আমি তোমার খবর পেলে এখানে আসি। ও, আন্তরিকা তখনও কেঁদে চলেছে। তাই দেখে অভি বলল, ও ব্রতদীপদা, তুমি দিদিকে একটু বোঝাও না। আমি এখন ঠিক আছি। কেঁদে কেঁদে দেখো না, চোখের জল নাকের জল এক করে ফেলেছে, ভালো লাগছে না। তুই খুব ভালো করে জানিস তুই ছাড়া আমার কেউ নেই। তাহলে তোর কি একটু সাবধান হওয়া উচিত ছিল না, বল? হ্যাঁ, যদি তোর কিছু হয়ে যেত তাহলে আমি কি করতাম? হ্যাঁ বল আমাকে, আমি কি করতাম? এই দিদি, আর কখনো এরম হবে না। তুই আমাকে ক্ষমা করে দে না। দেখ দেখ, আমি এখন তো অসুস্থ, বল, আর তুই এখনো আমাকে বকে যাচ্ছিস। হ্যাঁ আমি বকবো, পারলে দুটো মার বসিয়ে দেবো তোর পিঠে, অসভ্য ছেলে একটা। দেখেছো ব্রতদীপদা, আমি ছোট বলে সবসময় আমাকে এভাবে শাসন করে। এটা তো ঠিক না, বলো? আমি তো এখন বড় হয়ে গেছি। বড় হয়েছো? হ্যাঁ, দেখতেই পাচ্ছি তার নমুনা। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, আর বকিস না। তুই নিজের কি দশা করেছিস একবার দেখেছিস? যা বাড়ি গিয়ে একটু ঘুমা। না, আমি বাড়ি যাব না, আমি এখানেই থাকবো। একেবারে তোকে নিয়ে তারপর বাড়ি যাব। একা একা আমার ভালো লাগে না বাড়িতে। এমন কথা শুনে অভি আর কিছুই বলতে পারল না। সত্যি কঠিন মানুষগুলো তাদের প্রিয় মানুষদের হারিয়ে ফেলার ভয়ে কখনো কখনো বাচ্চাদের মতো আচরণ করতে থাকে। আন্তরিকাও তার ব্যতিক্রম নয়। এরপর কেটে গেছে বেশ অনেকগুলো দিন। অভি হাসপাতাল থেকে বাড়ি ফিরে এসেছে। ব্রতদীপ আর শিখা মাঝে মাঝে বাড়িতে এসে অভিকে দেখে গেছে। অভি এখন অনেকটাই সুস্থ। অভিকে বাড়িতে একা রেখে আন্তরিকা কাজে যায়নি, ছুটি নিয়েছে। তবে সুজয়দা আন্তরিকার মাইনে কাটেনি। সুজয়দাও মাঝে মাঝে এসে অভিকে দেখে গেছে। আজ 1 মাস পরে আন্তরিকা আবার কাজে যাচ্ছে। অভিকে অনেক বুঝিয়েছে যেন বিছানা থেকে না নামে, আর এটাও বলে গেছে যে সে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে। দিদির এমন কথা শুনে অভি শুধু হেসেছে। আন্তরিকা তা দেখে অভিকে বকেছে। এরপর আন্তরিকা চলে যায়। আন্তরিকা চলে যাওয়ার বেশ কিছুক্ষণ পরে ব্রতদীপ আসে। ব্রতদীপ বাড়ির ভেতর এসে চারিদিক দেখতে লাগলে অভি বলল, দিদি তো নেই ব্রতদীপদা। না না, আমি আন্তরিকাকে খুঁজছি না। ও না, আমি ভাবলাম তুমি হয়তো দিদিকে খুঁজছো, তাই বললাম দিদি কাজে গেছে। কি কাজে গেছে তোমাকে বাড়িতে একা রেখে? আরে দিদি তো যেতে চাইছিল না, আমি জোর করে পাঠালাম। আরে আমি তো এখন ঠিকই আছি, তাই দিদি গেল, চলে আসবে কিছুক্ষণের মধ্যে। আচ্ছা ঠিক আছে, আমি আজ আসছি, তুমি সাবধানে থাকবে কিন্তু। হ্যাঁ গো, আমি সাবধানেই থাকবো। এরপর ব্রতদীপ বাড়ি থেকে বেরিয়ে নিজের গাড়িতে বসে কাউকে ফোন করে। হ্যালো। হ্যাঁ স্যার বলুন। আন্তরিকা আজ ওখানে গেছে, তাড়াতাড়ি বাড়ি ফেরার ব্যবস্থা করুন, আর টাকাটা আপনার কাছে পৌঁছে যাবে। না না স্যার, সেটার জন্য না, আমি তো ওকে ছুটি দিয়েছি, কিন্তু আন্তরিকা নিজে এসেছে, এখানে আমার কোনো দোষ নেই। হ্যাঁ সেটা জানি, আমি এখন যেটা বললাম সেটা করুন। আচ্ছা স্যার।
এরপর ব্রতদীপ গাড়ি চালিয়ে চলে যায়। ওদিকে সুজয়দা আন্তরিকাকে ডেকে তাড়াতাড়ি বাড়ি যেতে বলে, আর এটাও বলে, অভি যতদিন ঠিকঠাক ভালো না হচ্ছে ততদিন আসার কোনো দরকার নেই, বুঝেছো? মাইনে নিয়ে চিন্তা করো না, আমি পাঠিয়ে দেবো। কথাটা শুনে আন্তরিকা বেশ অবাক হয়। যদিও আন্তরিকা জানে যে সুজয়দা খুবই ভালো মানুষ, কিন্তু এইভাবে কাজ না করে মাইনে দেওয়াটা একেবারেই বিশ্বাসের অযোগ্য। কিন্তু তাও আন্তরিকা কিছুই বলে না। এভাবেই চলতে থাকে তাদের জীবন। কিন্তু একদিন হঠাৎ করে ব্রতদীপের এক কলিগ ব্রতদীপের কেবিনে এসে বলে, স্যার আসবো? ব্রতদীপ ফাইল থেকে চোখ সরিয়ে সামনের দিকে তাকালো। মুখে হাসি নিয়ে সে বলল, হ্যাঁ আসুন। স্যারের অনুমতি পেয়ে বিনয়বাবু দরজা ঠেলে ব্রতদীপের টেবিলের সামনে এসে দাঁড়ালো। বিনয়বাবুর মুখে তখন একটা মিষ্টি হাসি। তাই দেখে ব্রতদীপ বলল, কি ব্যাপার বিনয়বাবু, আজ মুখে এত হাসি? কোনো সুখবর আছে নাকি? স্যার আমার বিয়ে, আপনাকে কিন্তু আসতেই হবে। এই যে আমার বিয়ের কার্ড। বিনয়বাবু ব্রতদীপের হাতে নিজের বিয়ের কার্ডটা ধরিয়ে দেয়। ব্রতদীপ খুব খুশি মনে কার্ডটা দেখতে লাগলো। কার্ডটা খুলতেই পাত্রীর ছবির জায়গায় ব্রতদীপের চোখ আটকে যায়। নিমেষেই অতীতের কথা চোখের সামনে ভেসে ওঠে। ব্রতদীপকে অনেকক্ষণ ধরে অন্যমনস্ক দেখে বিনয়বাবু বলল, স্যার কি হলো, আপনি কোথায় হারিয়ে গেলেন? না কিছু না। স্যার আপনাকে কিন্তু আসতেই হবে। বিনয়বাবু এতবার করে অনুরোধ করার জন্য ব্রতদীপ আর মানা করতে পারল না। ব্রতদীপ যেতে রাজি হয়। বিনয়বাবু চলে যেতেই ব্রতদীপ আবার অতীতে ডুব দেয়। নিজের মনেই ব্রতদীপ বলে, কি করে মানুষ আরেক মানুষকে ভালোবাসার মিথ্যে নাটক করতে পারে? জীবনে কি শুধু টাকাই আর টাকা? টাকা ছাড়া কি আর কোনো কিছুর কোনো মূল্য নেই? একদিন যেভাবে তুমি আমাকে নিঃস্ব করে দিয়ে চলে গিয়েছিলে, আজও কি তেমন আছো? মাঝে মাঝে জানতে ইচ্ছে করে, কিন্তু তারপর ভাবি কি হবে তোমার মুখোমুখি হয়ে। থাকো না তুমি তোমার দুনিয়ায়, আমি তো দিব্যি আছি ভালোই। ব্রতদীপ নিজের মনেই কথাগুলো বলে যাচ্ছিল। এমন সময় দরজার ওপাশে কেউ একজন বলল, স্যার আসতে পারি? আন্তরিকার মুখটা দেখতে পেয়ে ব্রতদীপ বিয়ের কার্ডটা রেখে দিয়ে আন্তরিকাকে ভেতরে আসার অনুরোধ করল। আন্তরিকাও কেবিনের ভেতর প্রবেশ করল। তারপর ব্রতদীপের সামনে গিয়ে মিষ্টির প্যাকেট হাতে দিয়ে বলল, স্যার এটা আপনার জন্য। কি এটা? মিষ্টি আমি নিজের হাতে বানিয়েছি। হঠাৎ আমাকে মিষ্টি কেন দিতে এসেছেন? আসলে আপনি আমাদের জন্য অনেক করেছেন। সেদিনকে আপনি না থাকলে যে অভির কি হতো কে জানে। অভি এখন অনেকটা সুস্থ স্যার, আর আমিও কাজে ফিরেছি, তাই একটু মিষ্টি নিয়ে এলাম আর কি। আন্তরিকার কথা শুনে ব্রতদীপ কিছু বলছিল না, তাই আন্তরিকা নিজেই বলল, কি হয়েছে স্যার? আজকে আপনাকে একটুখানি অন্যরকম লাগছে যে, কিছু কি হয়েছে? এসব তো দেখছি ভালোই পারো। আপনি কি বলতে চাইছেন স্যার? আর আমি কি ভালো পারি? ইমপ্রেস। আমি আপনার কাছে ইমপ্রেস হয়েছি, কিন্তু লাভ নেই, এসব করে কোনো লাভ নেই। আমি এসব খুব ভালো করেই বুঝি, তাই বৃথা আমার পিছনে সময় নষ্ট করছেন। আন্তরিকা ব্রতদীপের কথার মানে কিছুই বুঝতে পারে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। তখন ব্রতদীপ নিজেই বলে, শুনুন মিস আন্তরিকা, আমি যা করেছি একজন মানুষ হিসেবে করেছি, তার জন্য আমাকে ধন্যবাদ দেওয়ার দরকার নেই। আর সেসব অছিলায় আমার অফিসে আসারও প্রয়োজন নেই। আর শুনুন, এখন আমার কাছে অনেক টাকা, তাই আমি অনেক সময় অনেক কিছু দান করে থাকি। তাই আপনার ভাইয়ের জন্য টাকা দিয়েছি, তাতে আমার টাকার ভাগ কমে যাবে না। আন্তরিকা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। ব্রতদীপের কথা শেষ হলে আন্তরিকা চোখের জল মুছে নিয়ে মনকে শক্ত করে বলল, স্যার আমি আপনাকে শেষবারের মতো একটা থ্যাংক ইউ জানাতে চাই। আপনি আমাদের মতো মানুষদের নিজের জায়গাটা মনে করিয়ে দিয়ে খুব উপকার করেছেন স্যার। আমি সত্যি ভুলে গিয়েছিলাম যে আমরা আলাদা। আমাদের সঙ্গে আপনার কোনো কিছুতে তুলনা হয় না স্যার। হ্যাঁ মানছি, আপনি আমার ভাইয়ের জন্য অনেকটা টাকা দিয়েছেন। হয়তো সেদিন আপনি টাকাটা না দিলে আমার ভাইয়ের কিছু একটা হয়ে যেতে পারতো, মানছি। কিন্তু আমি বেঁচে থাকতে সেটা কোনো দিন হতে দিতাম না। পারলে
পারলে আমি নিজেকে বিক্রি করে হলেও ভাইয়ের জন্য টাকা জোগাড় করতাম। হ্যাঁ, করতাম। কারণ আমার বেঁচে থাকার জন্য অভি আমার একমাত্র সম্বল। তাই ওকে বাঁচানোর জন্য যদি সেদিনকে আমাকে পতিতালয়েও যেতে হতো তাহলেও আমি যেতাম। তার জন্য আমি দুবার ভাবতাম না। তবে সেদিন আপনি টাকাটা দেওয়ার জন্য আমাকে সে পথে যেতে হয়নি। তার জন্য অনেকটা ধন্যবাদ আপনাকে, অনেকটা ধন্যবাদ। আমি এই উপকারের কথা সারা জীবন মনে রাখবো। আপনার এই দয়ার জন্য অভি বেঁচে আছে, কিন্তু প্রতিনিয়ত সেটা যাতে আর অভিকে মনে করাতে না হয়, সেজন্য যত তাড়াতাড়ি সম্ভব আপনার টাকাটা আমি ফিরিয়ে দেবো আপনাকে। শুধু কিছুদিন আমাকে সময় দিন। আর অচিরার কথা বললেন না, তাহলে বলে রাখি, এতগুলো দিনেও যদি এই আন্তরিকাকে আপনি একটু না চিনে থাকেন, তাহলে যতবারই আপনি জন্মগ্রহণ করুন না কেন, কোনোদিনও আপনি আন্তরিকাকে চিনতে পারবেন না। অনেকগুলো সময়, অনেকগুলো দিন আপনার নষ্ট হয়েছে আমাদের জন্য। আমি হয়তো সেগুলোকে ফেরাতে পারবো না। যদি ক্ষমতা থাকতো তাহলে সেটাও ফিরিয়ে দিতাম। মাফ করবেন, অনেকটা সময় আপনার নষ্ট করলাম। আমি চাইলে কিছু না বলেই বেরিয়ে যেতে পারতাম, কিন্তু কি জানেন তো, তাতে আমার নিজেকে নিজে অনেক ছোট মনে হতো। আমি যে আসলে কিরকম সেটা আপনাকে বলার কোনো দরকার আমার নেই। অনেকটা ক্ষতি করে ফেলেছি, কিন্তু বিশ্বাস করুন, আমি জেনে বুঝে আপনার কোনো ক্ষতি চাইনি। এতটা ক্ষতি করার জন্য আমি হাত জোর করে আপনার কাছে ক্ষমা চাইছি। পারলে ছোট মানুষ ভেবে আমাকে ক্ষমা করে দেবেন। কথাগুলো বলেই আন্তরিকা বেরিয়ে যায়। ব্রতদীপ ঠায় তার চেয়ারে বসে রইল, কোনো কথা বলল না। বেশ কিছুক্ষণ মাথায় হাত রেখে বসে থাকার পর উঠে দাঁড়িয়ে কেবিনের সব কিছু ভেঙে ফেলল। ব্রতদীপের কেবিনের বাইরে দাঁড়িয়ে সবাই শব্দ শুনে খুবই অবাক হয়, কারণ ব্রতদীপকে এমনভাবে তারা কোনো দিন দেখেনি। ব্রতদীপের কেবিনের বাইরে দাঁড়িয়ে সবাই সেটা নিয়ে আলোচনা করছে। এমন সময় সবাইকে অবাক করে দিয়ে ব্রতদীপ কেবিন থেকে বেরিয়ে যায়। রাত অনেক হয়ে গেলেও ব্রতদীপ বাড়ি ফিরে আসে না। শিখা বেশ কয়েকবার ব্রতদীপকে ফোন করেছে, কিন্তু ব্রতদীপ ফোন তোলেনি। শিখার বেশ চিন্তা হতে থাকে, তাই শেষমেশ অফিসে ফোন করলে সব কিছু জানতে পারে। সেই সব ঘটনা জানার পর থেকে শিখা আরও বেশি ভয় পায়। তার দাদাকে সে কোনো দিনও রাখতে দেখেনি, এমনকি তার থেকে তার নিজের দাদা আর মা সব কিছু কেড়ে নেওয়ার সময়ও ব্রতদীপ শান্ত ছিল। তাহলে আজ কি এমন হয়েছে? সেই সব কথাই শিখা ভাবছে। এমন সময় দরজার কলিং বেলের শব্দ হতেই একজন কাজের লোক দরজা খুলে দিতেই ব্রতদীপ টলতে টলতে ঘরের ভেতরে প্রবেশ করল। দাদাকে এমন অবস্থায় দেখে শিখা নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। যে দাদা কোনো দিন কোনো রকম নেশা করেনি, সেই দাদা আজ মদ খেয়ে বাড়ি ফিরেছে। কি হয়েছে জানার জন্য শিখা দরজার দিকে এগিয়ে গেলে ব্রতদীপ টলতে টলতে শিখার সামনে এসে দাঁড়ায়। শিখা জিজ্ঞাসা করে, দাদা ভাই, তুই মদ খাচ্ছিস কেন? কি হয়েছে বল না আমাকে। আজ আমার খুব কষ্ট হয়েছে, খুব। কেন এত কষ্ট হচ্ছে তুই বলতে পারবি? কেন হচ্ছে? কিভাবে বলতে পারলো নিজেকে বিক্রি করে দেওয়ার কথা? কিভাবে বললো? আমাকে কেউ বোঝে না, কেউ না। ব্রতদীপের কথার কোনো মাথামুন্ডু কিছুই বুঝতে পারছে না শিখা। শুধু এইটুকু বলল, কে নিজেকে বিক্রি করার কথা বলেছে? কে তোকে কষ্ট দিয়েছে? বল বল আমাকে। ও বলছে পতিতালয় নিজেকে বিক্রি করে টাকা জোগাড় করবে। ও কি করে বলতে পারলো? কি করে? ওর কথা শুনে আমার কেন এত কষ্ট হচ্ছে তুই বল আমাকে। কিন্তু মেয়েটা কে? সৃজলা? না না, সৃজলা দাদার সাথে যা করেছে
তারপরে দাদা আর সৃজলাকে নিয়ে ভাববে না। তাহলে কে কে আমি যেটা ভাবছি সেটাই কি ঠিক? দাদা কাউকে পছন্দ করে? ব্রতদীপ ততক্ষণে মাটিতে শুয়ে পড়েছে। কোনো রকমে বাড়ির কাজের লোকেদের দিয়ে ব্রতদীপকে তার ঘরে শুইয়ে দিয়ে এলো শিখা। তারপর সারা রাত ব্রতদীপকে পাহারা দিতে থাকে। অন্যদিকে দেখা যায় আন্তরিকাও বাড়ি ফিরে এসে অভির সাথে কোনো কথা বলে না, একদম চুপ করে থাকে। আর যেটা অভির একেবারেই ঠিক লাগেনি। অনেকবার অভি আন্তরিকাকে প্রশ্ন করেছে, কিন্তু আন্তরিকা কোনো প্রশ্নের উত্তর দেয় না। অভিকে খাবার খেতে দিয়ে নিজের ঘরে চলে যায়, যেটা আরো বেশি অবাক করেছে অভিকে। কিন্তু কি হয়েছে সেটা বুঝতে পারছে না। এমন সময় অভির ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখল শিখা ফোন করছে। শিখার ফোনটা রিসিভ করে অভি জিজ্ঞাসা করে, কি হয়েছে শিখা? তুমি এত রাত্রে ফোন করছো, কিছু হয়েছে? হ্যালো অভি, আসলে একটা কথা আমার বলা উচিত কিনা আমি বুঝতে পারছি না, তাই ভাবছি। আর এইভাবে হেয়ালি করলে তো কিছুই বুঝতে পারবো না। স্পষ্ট করে বলো কি হয়েছে। আসলে দা ভাইয়ের কথা বলছি। আজ নাও একদম ভালো নেই। কেন, কি হয়েছে ব্রতদীপদার? আমি জানি না, কিন্তু দা ভাই আজকে মদ খেয়ে বাড়ি এসছে। সে কি? আমি যত জানি ব্রতদীপদা তো নেশা করে না। তাহলে কি হয়েছে হঠাৎ? আমিও ঠিক সেটাই ভাবছি। দা ভাই না বাড়ি বাড়ি একটা মেয়ের কথা বলছিল। মেয়ে? এই রে, ব্রতদীপদা কি কাউকে পছন্দ করে? সে তো আমি বলতে পারবো না, তবে যেমন করেই হোক সেই মেয়েটাকে আমাকে খুঁজে বার করতেই হবে। তার জন্য আমার দাদা ভাই নেশা করেছে, যে কোনোদিন এসব ছুঁয়েও দেখেনি। আচ্ছা শিখা, ব্রতদীপদা এখন কি করছে? ঘুমিয়ে পড়েছে একটু আগেই। আমি দাদা ভাইয়ের কাছেই রয়েছি। আচ্ছা ঠিক আছে, যাকে তুমি ব্রতদীপদাকে দেখে রাখো, আর কিছু অসুবিধা হলেই আমাকে ফোন করবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখছি তাহলে। এরপর অভি তার দিদিকে অনেকবার ডাকলেও আন্তরিকা শুধু বলে, তুই ঘুমিয়ে পড়, আমার ভাল লাগছে না কিছু আজকে, আমার খিদে নেই, খাবো না। কিন্তু কি হয়েছে দিদি, কিছু তো বল। বললাম তো ভালো লাগছে না আমার, কাল কথা বলছি। কিন্তু তুই যে খাবার খেলি না। হ্যাঁ, আজ আর খাবো না আমি, খিদে নেই আমার। পরের দিন সকাল হতেই আন্তরিকা স্বাভাবিক আচরণ করতে থাকে। অভি তা দেখে বেশ অবাক হয়। কিছু জিজ্ঞাসা করতে চাইল, কিন্তু পারল না। এভাবেই 3 দিন কেটে যায়। একদিন সকালবেলায় আন্তরিকা অভিকে বলল, অভি, আজ আমার অনেক কাজ আছে বুঝলি, আমি রান্না করে দিয়েছি, শুধু দুপুরবেলা তুই খাবারগুলো গরম করে খেয়ে নিস, কেমন? কেন, তুই দুপুরে বাড়ি আসবি না? না রে, আজ একটা বিয়ে বাড়ি আছে, সেটা ডেকোরেশনের কাজে আমাকে যেতে হবে, আর আসতে হয়তো রাত হবে বুঝলি। তাহলে আমাকে একটা ফোন করবি। হ্যাঁ হ্যাঁ, করবো করবো, আমি আসি বুঝলি। ঠিক আছে, আর তার আগে আমাকে জায়গাটার নাম ঠিকানা বলে দিয়ে যান। আন্তরিকা খুব ভালো করেই জানে যে অপরিচিত কোনো জায়গায় যাওয়ার আগে তার ভাই এরকম সব ঠিকানার নাম আগেই জেনে নেয়। তাই আজও অভির চাওয়ার আগেই আন্তরিকা ঠিকানাটা একটা কাগজে লিখে দিয়ে বেরিয়ে যায়। যেখানে বিয়ের অনুষ্ঠানটা আছে সেখানে আন্তরিকা চলে এসেছে ওর বাকি কাজের লোকজনকে নিয়ে। তারপর তারা নিজেদের মতো কাজ করতে থাকে। আন্তরিকা সবাইকে সবটা বুঝিয়ে দিতে ব্যস্ত, তাই খেয়াল ছিল না এমন সময় একটা মেয়ের সাথে আন্তরিকার ধাক্কা লাগে। আর তখন মেয়েটি চিৎকার করে বলল, এই ইডিয়েট, চোখে দেখতে পাও না? চোখগুলো কি কপালে তুলে হাঁটো নাকি? আন্তরিকা একবার সেই মেয়েটির মাথা থেকে পা পর্যন্ত দেখে নিল। তাতেই বুঝতে পারল যে এটাই বিয়ের কোণে। সারা গায়ে বিয়ের সাজ, পরনে গায়ে হলুদের শাড়ি, চড়া মেকআপ। তাই আন্তরিকা কিছু বলল না। তবে ওই দিকের মেয়েটা আন্তরিকাকে যা নয় তাই বলতে থাকলো। শেষে যাওয়ার আগে মেয়েটি বলে গেল, পরের বার থেকে আমার সামনে আসবে না। আমার নামটা মনে রেখো, সৃজলা মৈত্র। সৃজলা চলে যায়। আন্তরিকা সৃজলার কথায় তেমন একটা পাত্তা না দিয়ে নিজের কাজে লেগে পড়ে। এভাবেই বিকেল হয়ে যায়। সৃজলাকে আর আন্তরিকা দেখতে পায় না। বেশ 4-5টা অন্ধকার নেমে এসেছে। বিয়ে বাড়িতে লোকজন আসতে শুরু করেছে। গেটের সামনে অনেকগুলো খাবারের স্টল লাগানো হয়েছে। সেখানে রয়েছে ফুচকা, কফি, চিকেন কাবাব, চিকেন ললিপপ, সফট ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস, আইসক্রিম, বেশ আরও অনেক কিছু খাবারের স্টল আছে। সেখানে
সবাই আনন্দ করতে করতে সবাই খাওয়া দাওয়া করছে। এমন সময় একটা মেয়ে একজনকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে লাগলো। বেশ অনেকক্ষণ খেয়াল করার পর সেই মেয়েটি বুঝতে পারল ফুচকাওয়ালার গোঁফটা খুলে গেছে। সেটা লক্ষ্য করে মেয়েটির একটু সন্দেহ হলো আর ভাবলো লোকটা কি ছদ্মবেশে এখানে এসেছে, কিন্তু কেন, কি উদ্দেশ্য তার? এইসব কথা ভাবতে ভাবতে সেই মেয়েটি আস্তে আস্তে সবাইকে সেই ফুচকাওয়ালার ব্যাপারে জানাতে থাকে। একটা সময় পর সৃজলার বাবার কানে এই খবরটি যায় আর তারপরে সেই ফুচকাওয়ালার কাছে সবাই মিলে জড়ো হয়। প্রথমে সেই ফুচকাওয়ালা কিছুই বুঝতে পারে না, তবে সৃজলার বাবার সামনে এসে সেই ফুচকাওয়ালার দাঁড়ি গোঁফ খুলে দেয়। সৃজলার বাবা পুলিশে খবর দিতে বলে, তবে সেই ছেলেটি শুধু বলে একবার সৃজলাকে ডেকে দিতে, ওর সাথে কথা বলেই চলে যাবে। এই খবর যখন সৃজলার কাছে যায় তখন সেও ফুচকাওয়ালাকে দেখতে আসে আর তাকে দেখে সৃজলা পুরো অবাক হয়ে যায়। সে আর কেউ না, সে হলো ব্রতদীপ। এতগুলো বছর পর ব্রতদীপকে চোখের সামনে দেখে সৃজলা নিজের চোখেই বিশ্বাস করতে পারছিল না। সৃজলা ব্রতদীপকে দেখে ধারণা করে যে ব্রতদীপ আজও নিজের জন্য কিছুই করে উঠতে পারেনি, সেই আগের মতনই রয়েছে। ব্রতদীপকে দেখে একটা তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে সৃজলা বলল, তা ব্রতদীপ, আজও তো দেখছি তুমি সেই ভিখারিই আছো। তা এত বছর পর আবার আমার বাড়িতে কি মনে করে? কিছু সাহায্য চাই নাকি? হ্যাঁ, বলতে পারো আমাকে, আমি সাহায্য করে দেব। আমার হবু হাজব্যান্ড একটা বড় কোম্পানিতে চাকরি করে, নাম শুনেছ? আর নাম শুনেই বা তুমি কি করবে? তা এখানে কি মনে করে সেটা একটু বললে কিন্তু ভালো হতো। দেখো, আমি কিন্তু আমার বিয়েতে কোনো ঝামেলা চাইছি না, তাই তাড়াতাড়ি কিন্তু এখান থেকে একটু কেটে পড়ো প্লিজ। তুমি সেদিন যদি আমাকে তোমার আসল চেহারাটা না দেখাতে তাহলে তো আমি তোমাকে চিনতেই পারতাম না। সেই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর আমাকে নিয়ে তোমাকে এত ভাবতে হবে না, আমি আমার জন্য একজন ভালো জীবনসঙ্গী খুঁজে পেয়েছি। আচ্ছা, তাহলে তাকেই গিয়ে বিয়েটা করো না। আমার বিয়েতে এসে ঝামেলা কেন করছো? বিয়ে তো আমি করবই, এইখানে এই মুহূর্তে। মানে কি বলছো তুমি? তুমি কি আমাকে বিয়ে করার কথা ভাবছো নাকি? তুমি আমাকে হাসালে। যা করেছো তুমি আমার সঙ্গে, তারপর তোমাকে আমার জীবনে জায়গা দেবো ভাবছো? এই, বেশি না বকে এখান থেকে বেরিয়ে যাও তো, না হলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। তুমি আমাকে একটু সময় দাও। এই বলে ব্রতদীপ কোথায় যেন চলে গেল। কিছুক্ষণের মধ্যে আন্তরিকার হাত ধরে নিয়ে এলো। ব্রতদীপকে এমন পোশাকে দেখে আন্তরিকা খুব অবাক হলো। কিছু বুঝে ওঠার আগেই ব্রতদীপ আন্তরিকাকে সবার সামনে এনে হাজির করলো। কিছু বুঝে ওঠার আগেই ব্রতদীপ বিয়ের আসর থেকে সিঁদুর নিয়ে এসে আন্তরিকার মাথায় পরিয়ে দেয়। আন্তরিকা এমন ঘটনায় পাথর হয়ে যায়। ব্রতদীপ তখন সৃজলাকে কিছু বলতে যাবে, এমন সময় আন্তরিকা এসে ব্রতদীপের গালে একটা চড় মারে। আন্তরিকার এমন কাজে ব্রতদীপ অবাক হয়ে যায়। আন্তরিকা বলে, এ কি, আপনি সব কি করছেন? ব্রতদীপ কিছুই বলে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। এরই মধ্যে অভি সেখানে চলে আসে। দিদির মাথায় লাল রঙের সিঁদুর দেখে অভি আন্তরিকার কাছে এসে দাঁড়ায়। অভিকে দেখে আন্তরিকা অভিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। ব্রতদীপ কিছু বলার চেষ্টা করে কিন্তু পারে না। এইসব দেখে সৃজলা খুব হাসতে থাকে। সিরিয়াসলি ব্রতদীপ, তুমি বিয়ে করে নিলে, তাও আবার এরকম একটা মেয়েকে? সত্যি বলছি, তুমি পারো বটে। আমার তো এখন খুব হাসি পাচ্ছে। চলো ভি, এখানে আমাদের কাজ শেষ হয়ে গেছে, আমরা বাড়ি যাই, চল। ব্রতদীপ আন্তরিকার পথ আটকে দাঁড়ায়, কিন্তু আন্তরিকা ব্রতদীপের কোনো কথা না শুনে অভিকে নিয়ে বাড়ি চলে আসে। ব্রতদীপও তাদের পেছন পেছন আসে। ব্রতদীপ বারে বারে বলতে থাকে, আমার কথাটা তো শোনো একবার আন্তরিকা। আমি আপনার কোনো কথা শুনতে চাই না, আপনি চলে যান এখান থেকে।
অভি তুমি বোঝাও না তোমার দিদিকে, আমি শুধু একটা কথা বলেই চলে যাব। বললাম তো আমি আপনার কোনো কথা শুনতে চাই না, আর অভিকে বলে কোনো লাভ হবে না। ব্রতদীপদা, তুমি এটা মোটেও ঠিক করছো না, কিন্তু বিয়েটা কোনো ছেলে খেলা নয়। আমি জানি না তুমি এমনটা কেন করছো, কিন্তু তাও বলবো তুমি এটা ঠিক করছো না। আমি কিছু কথা বলতে চাই অন্তরিকার সঙ্গে। ব্রতদীপদা, তুমি এখন বাড়ি যাও। দিদি এখন তোমার কোনো কথাই শুনবে না। আমি আগে দিদির সঙ্গে কথা বলি, তারপর দিদি একটু শান্ত হলে আমি তোমাকে জানাচ্ছি। তখন তুমি কথা বলো দিদির সঙ্গে। কিন্তু কোনো কিন্তু না, প্লিজ প্লিজ ব্রতদীপদা, তুমি এখন প্লিজ বাড়ি যাও। আমি তোমাকে পরে ফোন করছি। এরপর ব্রতদীপ বাড়ি চলে আসে। বাড়িতে এসে ব্রতদীপের এমন জামা কাপড় দেখে শিখা খুব অবাক হয়ে ব্রতদীপকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার দাদা ভাই, জামা কাপড়ের এই অবস্থা কেন তোর? ব্রতদীপ কোনো কথা না বলে নিজের ঘরে চলে যায়। শিখা ব্রতদীপের এমন কাজে ভারী অবাক হয়, কিন্তু সেও আর ব্রতদীপকে কিছুই জিজ্ঞাসা করেনি। এরপর 5 দিন কেটে গেছে। এই 5 দিনে ব্রতদীপ অনেকবার এসেছে আন্তরিকার সাথে কথা বলতে, কিন্তু আন্তরিকা ব্রতদীপের সাথে দেখা করেনি। সুজয় তাকে ফোন করে জানতে পেরেছে যে আন্তরিকা ওখানেও যাচ্ছে না। বেশ কিছুদিন পার হয়ে যাওয়ার পর একদিন ব্রতদীপ আন্তরিকাকে রাস্তায় দেখতে পেয়ে গাড়ি থামিয়ে ব্রতদীপ আন্তরিকার সামনে আসে। সবার প্রথমে ব্রতদীপের নজর যায় আন্তরিকার মাথার দিকে। সেখানে সিঁদুরের কোনো অস্তিত্ব নেই। সেটা দেখে ব্রতদীপের মনে একটু কষ্ট হলেও সেটা আন্তরিকাকে বুঝতে দিল না, শুধু বলল, ঠিকই করেছো সিঁদুরটা মুছে। না তো আর কি করতাম? হ্যাঁ, সিঁদুরটা নিয়ে কি মাথায় ঘুরে বেড়াতাম? আর যেটার কোনো মূল্যই নেই সেটা আমি কেনই বা বহন করতে যাব? হ্যাঁ, এটা তুমি ঠিক কথাই বলেছো। তাহলে তো আমার আর কিছু বলারই নেই। ভালো থেকো তুমি। ব্রতদীপ আর কোনো কথা না বলে গাড়ি নিয়ে চলে যায়। সে চলে যাওয়ার পর আন্তরিকা বলল, আপনি কোনোদিন বুঝবেন না যে একজন বাঙালি মেয়ের কাছে সিঁদুরের মূল্য ঠিক কতটা। আপনার উপর আমার কিসের অধিকার? হ্যাঁ, অনেক উপকার করেছেন, আর উপকারের বোঝা বাড়াতে চাই না আমি। আর কি যেন বলছিলেন সেদিনকে, বড়লোক ছেলেদের আমি ভালোই ফাঁসাতে পারি, তাই তো? আর অনেক অছিলায় আপনার অফিসে আমি গিয়েছি। তাহলে তাহলে কেন কেন আমার সাথে দেখা করবার জন্য হন্যে হয়ে ঘুরছেন? হ্যাঁ, শুনুন, আমার মতো মেয়ের থেকে যত দূরে থাকবেন ততই আপনার জন্য ভালো। সেদিনের পর থেকে ব্রতদীপের জীবন নষ্ট হয়ে যায়। প্রতিদিন মদ খেয়ে বাড়ি ফিরে আসে। অফিসেও ঠিকমতো যায় না। শিখা কিছু জিজ্ঞাসা করলেও কিচ্ছু বলে না। তাই একদিন বাধ্য হয়ে শিখা অভিকে ফোন করল আর ব্রতদীপের ব্যাপারে সবকিছু জানায়। তখন অভি শিখাকে সবকিছু জানায়। শিখা সব শুনে ভীষণ অবাক হয়। শিখা ভালো করেই জানে তার দাদা এমন নয়, আর তার দাদা এটাও খুব ভালো করে জানে একটা মেয়ের কাছে সিঁদুরের মূল্য ঠিক কতটা। সেখানে দাঁড়িয়ে তার দাদা এমন একটা কাজ করবে সেটা শিখা কিছুতেই মানতে রাজি হচ্ছিল না। শিখা অভিকে বলল, অভি, তুমি যেটা বলছো সেটা আমি মানছি, কিন্তু দাদা এসব কিছু না জেনে শুনেই করছে। কোনো না কোনো একটা কারণ তো আছেই। কি বলতে চাইছো বলো তো তুমি? এই, তোমার মনে আছে দাদা যেদিন প্রথম মদ খেয়ে বাড়ি এলো সেদিন তোমাকে আমি ফোন করেছিলাম? হ্যাঁ, মনে আছে। জানো অভি, সেদিন আমি তোমায় ফোনে সবটা বলিনি। সেদিনই আমি বুঝতে পেরেছিলাম যে দাদা কাউকে খুব পছন্দ করে। আর যাই হোক, ছেলেদের চোখ থেকে তো সহজে জল আসে না, কিন্তু সেদিন আমি আমার দাদাকে কাঁদতে দেখেছি, জানো তো। আজ বুঝতে পারছি সে মেয়েটা আর কেউ না, আন্তরিকা দি। দিদি, কি বলছো? হ্যাঁ, আমি ঠিক কথাই বলছি। এখন আমার মনে হচ্ছে দুজনের মধ্যে না কিছু একটা নিয়ে খুব ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে, আর সেটা আমাদেরই ঠিক করতে হবে। বাবা, তুমি ঠিক কি করতে চাইছো বলো তো? সেটা তো এখনো ভাবিনি, আমি দেখছি। কিন্তু তুমিও একটু আন্তরিকা দিকে বোঝাও। আমি কি বলবো? গাধা একটা, সেটাও আমাকে বলে দিতে হবে? আরে, আমি আমার দিদিকে খুব ভয় পাই। এমনিতে ঠিক আছে, কিন্তু এই ব্যাপারে কথা বলতে গেলে দিদি খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। এখন তুমি বলো আমি কি করব? তুমি বিশ্বাস করে এই ঘটনার পর থেকে যতবার দিদির সঙ্গে কথা বলতে গেছি ততবারই দিদি এড়িয়ে গেছে, আর না হলে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে।
তাই জন্য আমি আর সেরকমভাবে কোনো কথাও বলিনি। আচ্ছা ঠিক আছে, আমিই দেখছি কি করা যায়। শিখা ফোন কেটে দেয়। ঠিক করে যে কাল সকাল হলে আগেই দাদাভাইয়ের সাথে এই বিষয়ে কথা বলবে। কিন্তু পরের দিন সকালে শিখা ঘুম থেকে উঠে দেখে ব্রতদীপ ঘরে নেই। চারপাশে খোঁজ খবর নিয়েও কিছু জানতে পারে না। অফিসেও খোঁজ নেয়, কিন্তু অফিসের লোক বলে সে নাকি অনেক দিন অফিসেই আসে না। সকাল পেরিয়ে দুপুর হয়ে যায়, কিন্তু তখনও ব্রতদীপের কোনো খবর না পাওয়া গেলে শিখা বাধ্য হয়ে অভিকে ফোন করে। অভি তখন বাথরুমে ছিল, তাই আন্তরিকা ফোন তোলে। আর ফোন তুলেই ব্রতদীপের এমন খবর শুনে আন্তরিকা মনে মনে খুব চিন্তিত হয়ে পড়ে। তারপর অভি এসে জিজ্ঞাসা করে, কে ফোন করেছিল রে? আন্তরিকা কিছুই বলছিল না, তাই নিজের ফোনটা অভি হাতে নিয়ে দেখল শিখা ফোন করেছিল। অভি দিদিকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে বলতো? শিখা কি বলল? স্যারকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অফিসেও যায়নি। এ বাবা, তাহলে গেল কোথায়? বাড়িতে কিছু বলে যায়নি? আরে বলে গেলে কি শিখা ফোন করতো তোকে? হ্যাঁ, সেটাও ঠিক। তাহলে কি হবে? চল আমার সাথে। কোথায়? আরে চল, যেতে যেতে বলছি। এরপর আন্তরিকা অভিকে নিয়ে সব জায়গায় খুঁজতে লাগলো। বিকেল গড়িয়ে সন্ধে হয়ে যায়, তাও ব্রতদীপের কোনো খবর পাওয়া যায় না। বাধ্য হয়ে রাত 8টার সময় আন্তরিকা আর অভি বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এসেই দেখতে পায় ব্রতদীপ তাদের বাড়ির সামনে বসে আছে। ব্রতদীপকে দেখে আন্তরিকা আর অভি দৌড়ে বাড়ির কাছে আসে। ব্রতদীপের সামনে তারা যেতেই বুঝতে পারল ব্রতদীপ খুব নেশা করেছে, স্বাভাবিক অবস্থায় নেই, নিজের পায়ে ঠিকমতো দাঁড়াতেও পারছে না। অভি কোনো রকমে ব্রতদীপকে উঠে দাঁড় করায়। ব্রতদীপ সামনে আন্তরিকাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, আমি তোমাকে কিছু কথা বলতে চাই আন্তরিকা, তুমি আমার কথাটা শোনো। শুনুন, আপনি এখন কথা বলার মতো অবস্থায় নেই। আপনি বাড়ি ফিরে যান, আপনি সুস্থ হন, তারপর আমরা নিশ্চয়ই কথা বলবো। অভি, তুই ওনাকে বাড়ি পৌঁছে দিয়ে যা। না, আমি এখনই কথা বলতে চাই। বললাম তো, আপনি সুস্থ হন, তারপর আমরা নিশ্চয়ই কথা বলবো। না, আমি এখনই কথা বলতে চাই। বাচ্চাদের মতো জেদ করবেন না, আপনি বাড়ি যান। বললাম তো আমি, পরে কথা হবে আমাদের। ব্রতদীপের আর কোনো কথা না শুনে একটা অটো ধরে অভি ব্রতদীপকে নিয়ে তার বাড়িতে যায়। কলিং বেলের শব্দ হতেই শিখা এসে দরজা খুলে দেখে অভি তার দাদাকে নিয়ে এসেছে। তবে দাদার অবস্থা এমন, সেটা দেখে শিখার কান্না পেয়ে যায়। কিন্তু তাও কষ্ট করে নিজের কান্নাগুলো নিজের মনে চাপা রেখে অভি আর শিখা কোনো রকমে ব্রতদীপকে তার ঘরে দিয়ে আসে। কিছুক্ষণ ওখানে থেকে অভি বাড়ি চলে আসে। অভি বাড়ি এলে আন্তরিকা অভিকে কিছু জিজ্ঞাসা করে না। তবে বেশ অনেকটা রাতের দিকে শিখা আবার ফোন করে অভিকে। অভি ফোন তুলতে শিখা বলল, অভি, আন্তরিকাদি কোথায় আছে? হ্যাঁ, কেন, কি হয়েছে? দিদির খোঁজ করছো কেন? দিদি তো বাড়িতেই আছে। কিছু হয়েছে? তুমি একবার যদি পারো আন্তরিকাদিকে নিয়ে আমাদের বাড়ি আসতে পারবে গো? দাদার খুব শরীর খারাপ, খুব জ্বর হয়েছে। ডাক্তার 2 ঘন্টা আগে ইঞ্জেকশন দিয়ে গেছে, কিন্তু জ্বর 1 ফোঁটা কমেনি। জ্বরের মাথায় কি যেন সব আবোল তাবোল বকছে। তুমি প্লিজ একবার আন্তরিকাদিকে নিয়ে এখানে এসো, প্লিজ। এত রাতে অভির ফোন বেজে ওঠার জন্য আন্তরিকাও বেশ ভয়ে অভির ঘরে এলে অভি আন্তরিকাকে বলল, দিদি, ব্রতদীপদার খুব খারাপ অবস্থা, প্রচণ্ড জ্বর এসছে। ডাক্তার ইঞ্জেকশন দিয়েছে, কিন্তু জ্বর এখনো কমেনি। শিখা তো একা আছে, ওর খুব চিন্তা হচ্ছে। বলছি, একবার যাবি? চল একবার দেখে আসি। অভি আর আন্তরিকা বাড়ি থেকে বের হয়। ঘড়িতে তখন 12টা পেরিয়ে গেছে। তাও রাস্তায় একটা অটো পেয়ে যায়। সেটা করেই মিনিট 10 মধ্যেই অভি আর আন্তরিকা ব্রতদীপের বাড়িতে চলে আসে। কলিং বেলের শব্দ হতেই শিখা দৌড়ে এসে দরজা খুলে দেয়। তারপর তাদের দুজনকে নিয়ে শিখা ব্রতদীপের ঘরে যায়। সেখানে গিয়ে আন্তরিকা দেখতে পায় ব্রতদীপ জ্বরের ঘোরে কি যেন বকেই যাচ্ছে। বেশ কিছুক্ষণ ভালোভাবে শোনার পর আন্তরিকা বুঝতে পারল জ্বরের ঘোরে তার নাম অস্পষ্ট স্বরে উচ্চারণ করছে। আন্তরিকা ব্রতদীপের বিছানার পাশের চেয়ারে বসে বলল, শান্ত হন আপনি, আমি এসেছি। কিন্তু তাও ব্রতদীপ কিছুতেই শান্ত হচ্ছিল না।
আন্তরিকা শিখাকে জিজ্ঞাসা করলো, শিখা, স্যার কিছু খেয়েছে? না না, আমি কিচ্ছু খাওয়াতে পারিনি। অভি দাদাকে ঘরে দিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই দাদা ঘুমিয়ে পড়লো। কিছুক্ষণ পরে দেখি দাদার প্রচণ্ড জ্বর। ডাক্তার কাকুকে ফোন করলাম, এলো, ওষুধ দিল, কিন্তু জ্বর একটুও কমেনি। তাহলে এক কাজ করো, তুমি এক গ্লাস হালকা গরম দুধ নিয়ে এসো, আমি দেখছি তারপর। চলো, আমি তোমাকে সাহায্য করছি। ওরা দুজনেই ঘর থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর দুধ গরম করে নিয়ে আসার সময় দরজার কাছ থেকেই অভি আর শিখা দেখতে পায় তার দাদা আন্তরিকার হাত খুব শক্ত করে ধরে আছে। সেটা দেখে শিখা বলল, অভি, তুমি এখানেই দাঁড়াও, আমি আস্তে করে গিয়ে একটু দুধটা রেখে আসি। আর আমাদের দুজনেরই এখন ওখানে যাওয়াটা উচিত হবে না। কেন? আমি যদি খুব ভুল না হই, তাহলে দাদা আন্তরিকা দিকে ভালোবাসে। তুমি বলো, তুমি ভাই হিসেবে কি চাও? আমার দাদাকে নিয়ে কি তোমার কোনো আপত্তি আছে? দেখো, ব্রতদীপদাকে নিয়ে আমার কোনো সমস্যা নেই, কোনো অসুবিধাও নেই। ইনফ্যাক্ট আমার তো ভালোই লাগে। বরঞ্চ আমি মনে মনে চাইতাম যে ব্রতদীপদার মতন একটা ছেলে যদি দিদিকে তাহলে হয়তো বাবা মায়ের দায়িত্বটা কিছুটা হলেও কমাতে পারবো। আর যদি এমনটা হয় তাহলে কিন্তু খুব ভালো হবে। ব্যাস, তাহলে আর কোনো কথা নয়। তুমি আর একটুও শব্দ করবে না, আমি এক্ষুনি আসছি। দেখো, আমি জানি না সেই মুহূর্তে আন্তরিকা দিকে কেন দাদা ভাই সিঁদুর পরিয়েছিল, কিন্তু সিঁদুর যখন পরিয়েছে তখন এখন তারা হাজব্যান্ড ওয়াইফ, আর তাদের মাঝখানে আমাদের যাওয়াটা উচিত হবে না। আচ্ছা ঠিক আছে, তুমি দুধটা রেখে এসো, আমি বাইরে অপেক্ষা করছি। শিখা চুপি চুপি দুধের গ্লাসটা টেবিলে রেখে বাইরে চলে আসে। আন্তরিকার হাত ধরে ব্রতদীপ আস্তে আস্তে জড়ানো কণ্ঠে কি সব যেন বলে যাচ্ছে। আন্তরিকা স্পষ্টভাবে কিছুই বুঝতে পারছে না। এমন সময় আন্তরিকার নজর যায় টেবিলের উপর দুধের গ্লাসের দিকে। মনে মনে তখন আন্তরিকা প্রশ্ন করে, দুধের গ্লাসটা এখানে এলো কি করে? তাহলে কি শিখা দিয়ে গেছে? কখন? কই, আমি তো দেখলাম না। আর যদি দিয়েই যায় তাহলে অভি কোথায়? ও এখনো আসছে না কেন? এমন সময় ব্রতদীপ আবার আন্তরিকার হাত শক্ত করে চেপে ধরে। আন্তরিকা ব্রতদীপের হাতের মুঠোর থেকে নিজের হাত ছাড়িয়ে ব্রতদীপকে বিছানায় উঠিয়ে বসিয়ে হালকা গরম দুধটা খাইয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই ব্রতদীপ বমি করতে চাইলে আন্তরিকা কোনো রকমে ব্রতদীপকে বাথরুমে নিয়ে যায়। সেখানে ব্রতদীপকে ফ্রেশ করে ঘরে নিয়ে এসে বিছানায় শোয়াতে গেলে ব্রতদীপ আন্তরিকাকে নিয়েই পড়ে যায়। আন্তরিকা নিজেকে সরানোর অনেক চেষ্টা করে, কিন্তু একজন সবল পুরুষের দেহের ভারের কাছে আন্তরিকা পেরে ওঠে না। তাও কোনো রকমে নিজেকে এক সাইডে করলেও শেষে ব্রতদীপ আন্তরিকাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। আন্তরিকা আবার নিজেকে ছাড়ানোর চেষ্টা করে শেষে হাল ছেড়ে দেয়। ওভাবেই বেশ অনেকটা সময় পার করার পর আন্তরিকা ওখানেই ঘুমিয়ে যায়। সকালবেলায় ব্রতদীপের ঘুম ভাঙলে আন্তরিকাকে তার এত কাছে দেখে ভীষণ অবাক হয়, তবে মনে মনে বেশ খুশি হয়। এমন সময় ব্রতদীপের চোখ যায় আন্তরিকার মাথার দিকে, যেখানে চুলের ভাঁজে লাল রঙের কিছু একটা দেখতে পায়। ব্রতদীপ তখন চুলটা সরিয়ে দেখে বুঝতে পারে সেখানে সিঁদুর আছে। দেখে ব্রতদীপ মনে মনে বলে, আচ্ছা, তাহলে আমাকে মিথ্যে কথা বলা হয়েছিল। আমাকে মিথ্যে কথা বলার শাস্তি এবার তুমি ঠিক পাবে। আমাকে যতটা কষ্ট দিয়েছ সব হিসেব নেব। এরপর ব্রতদীপ বুঝতে পারে আন্তরিকার আস্তে আস্তে ঘুম ভাঙছে। তাই দেখে ব্রতদীপ ঘুমের নাটক করে আন্তরিকাকে খুব শক্তভাবে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকে। কিছুক্ষণের মধ্যে আন্তরিকা চোখ খুলে দেখে ব্রতদীপ সেই আগের রাতের মতোই তাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ব্যাপারটায় বেশ বিরক্ত হয় আন্তরিকা। আস্তে আস্তে বলল, ব্যাটা বচ্চাত, এখনো এইভাবে ধরে ঘুমিয়ে আছে। আরে কি মুশকিল, আমি কি উঠবো না নাকি? উফ, দেখি তো, একবার চেষ্টা করেই দেখি। আন্তরিকা নিজেকে ব্রতদীপের হাতের বাঁধন থেকে ছাড়ানোর অনেক চেষ্টা করে, কিন্তু যখন পারল না তখন হাল ছেড়ে দিয়ে ওভাবেই আবার কিছুক্ষণ শুয়ে থাকলো। এরপর ব্রতদীপ বলেই ফেলে, কোনো লাভ নেই। তোমার মনে হয় তোমার এই লিলিপুটের মতো শরীর আমার শক্তির কাছে পেরে উঠবে? ও, তার মানে আপনি অনেক আগেই উঠে গেছেন। তাহলে আমাকে এইভাবে ধরে থাকার কারণটা কি? হ্যাঁ, ছাড়ুন আমাকে। আর শুনুন,
আপনার কোনো অধিকার নেই আমাকে টাচ করার, বুঝেছেন? ছাড়ুন আমাকে। আন্তরিকার মুখে অধিকারের কথা শুনে ব্রতদীপ আরো বেশি শক্ত করে আন্তরিকাকে জড়িয়ে ধরে, আর তাতে আন্তরিকা আরো রেগে গিয়ে বলে, কি করতে চাইছেনটা কি? আরে ছাড়ুন আমাকে। আরে কেউ চলে আসবে, তারপর উল্টো পাল্টা কিছু ভেবে ভেবে ছাড়ুন আমাকে। প্রথমত তুমি আমাকে অধিকারের কথা বললে, সেই কথার উত্তরটা আগে দাও। প্রথমত তুমি আমার বউ, তাই তোমাকে জড়িয়ে ধরার অধিকার আমার আছে। আর দ্বিতীয়ত আমি আমার রুমে আমার বউকে জড়িয়ে ধরে থাকতেই পারি, তাতে কোনো শালার কোনো কিছু বলার অধিকার নেই। বুঝতে পেরেছো আমার কথা? ব্রতদীপের এমন কথা শুনে আন্তরিকা হাঁ হয়ে যায়। ব্রতদীপ আবার বলে ওঠে, তুমি কি এটা স্বপ্ন ভাবছো? স্বপ্ন নয়, এটা বাস্তব। একটা কামড় দিয়ে কি বোঝাবো? শেষের কথাটা শুনে আন্তরিকা শরীরে সমস্ত শক্তি প্রয়োগ করে ব্রতদীপকে নিজের থেকে দূরে সরিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ায়। তারপর বলে, আপনি কি শুরু করেছেন বলুন তো? আপনি চাইছেনটা কি? আরে অপমানের কিছু বাকি আছে এখনো, যে আরো অপমানের সুযোগ খুঁজছেন? আর কি বললেন? বউ? কিসের বউ? হ্যাঁ, কিসের বউ? শুনুন, আমি সব বিয়ে দিয়ে কিছু মানি না, তাই আমি আপনার কোনো বউ না, এটা আপনি আপনার মাথায় ঢুকিয়ে নিন। এই বলে আন্তরিকা চলে যাচ্ছিল, তখনই ব্রতদীপ তাড়াহুড়ো করে বিছানা থেকে নেমে আন্তরিকার হাত ধরে ফেলে আর বলে, যেও না আন্তরিকা, আমি তোমাকে কিছু কথা বলতে চাই, আর যেটা বলা খুবই জরুরি। আমার কথাটা একটু শোনো, তারপর যদি তোমার মনে হয় তুমি চলে যাবে, তখন তুমি যেতে পারো, আমি তোমাকে আটকাবো না, কিন্তু প্লিজ আমার কথাটা একবার শোনো। ব্রতদীপের কথায় আন্তরিকা দাঁড়িয়ে যায়। তখন ব্রতদীপ তার জীবনের সকল ঘটনা বলতে থাকে। সৃজলা কে, সেখানে সে ফুচকাওয়ালা সেজে কেন গিয়েছিল, সবটা বলে। তারপর সেদিন অফিসে তার সাথে এমন কেন ব্যবহার করেছিল, সবটা বলে ব্রতদীপ। ব্রতদীপ আরো বলে, কিন্তু এই সবের মধ্যে যেটা একেবারেই আমি সজ্ঞানে করেছি, সেটা হলো তোমার মাথায় সিঁদুর দেওয়া। আমি তোমাকে পছন্দ করি, শুধু সেটা বলবো না, যদিও আমিও প্রথমে সেটাই ভেবেছিলাম, কিন্তু তুমি আমাকে অবহেলা করার পর থেকে আমি বুঝতে পেরেছি তুমি আমার জীবনের কতটা জায়গা দখল করে ফেলেছো আমার নিজের অজান্তে। এখন তোমাকে ছাড়া আমার দম বন্ধ মনে হয়, চারিদিকে অন্ধকার নেমে আসে। জীবনে বেঁচে থাকার জন্য তোমাকে আমার জীবনে ভীষণ রকম ভাবে লাগবে। আমি বলছি না তুমি এখনই আমাকে ভালোবাসো, ভালোবাসা জোর করে হয় না, এটা তো এমনিই হয়ে যায়। আর আমার বিশ্বাস আছে জানো, তুমি একদিন তুমি আমাকে ভীষণ ভালোবাসবে। আমি সেই দিনটার অপেক্ষায় রইলাম, কিন্তু তাও তুমি আমাকে ছেড়ে চলে যেও না। আমি খুব ছোট্টবেলায় আমার মা বাবাকে হারিয়েছি। জীবনে সব হারিয়ে ফেলার পর যাকে আঁকড়ে ধরে জীবনের বাকি পথটা চলতে চাই, তুমি কি আমার সেই মানুষটা হতে পারবে? আমি কথা দিচ্ছি, এই জীবনে তোমাকে এতটুকু কষ্ট পেতে দেব না, সারাটা জীবন মাথায় করে রাখবো। ব্রতদীপ যখন এই কথাগুলো বলছিল, তখন দরজার পাশে দাঁড়িয়ে অভি আর শিখা সব শুনছিল। ওরা হাততালি দিয়ে উঠল, আর সাথে অভিও সিটি দিয়ে উঠল। এইরকম আচমকা পরিস্থিতির জন্য ব্রতদীপ আর আন্তরিকা একেবারেই প্রস্তুত ছিল না। তারা দুজনেই বেশ লজ্জা পেয়ে গেল। শিখা বলল, আরে দা ভাই, লজ্জা কিসের? ওটা যেন কি বলে অভি? কিটা কি বলে? আরে তুমিও না, ধ্যার সিনেমা টিনেমা দেখো না নাকি? আরে ওই কথাটা কি জানো? হ্যাঁ মনে পড়েছে, জব প্যার কিয়া তো ডর না কিয়া। হ্যাঁ দাদা ভাই, ভালো যখন বেসেছো তখন লজ্জা কিসের? একেবারে বুক ফুলিয়ে বলো যে তুমি আন্তরিকাদিকে ভালোবাসো। আরে ব্রতদীপদা তুমি বলো, আমরা তো আছি তোমার পাশে। দিদি, এদিক দিয়ে কিন্তু আমি ব্রতদীপদার সাইডে। আর হ্যাঁ, আমি বলছি, ব্রতদীপদার থেকে ভালো ছেলে পাওয়া যাবে না। হ্যাঁ বলে দে, বেশি ভাবিস না। থাক, অভি আর শিখা, আন্তরিকার উপর জোর করো না। ও যখন মন থেকে মনে হবে যে ও আমাকে ভালোবাসে, তখন আর কাউকে বলতে হবে না। আন্তরিকা এমনিই বলবে, সেদিন আর ওকে জোর করতে হবে না। তাহলে বৌদি ভাইকে কি আমি একাই বরণ করে ঘরে তুলে নেব? শিখার কথা শুনে আন্তরিকা চোখ বড় বড় করে শিখার দিকে তাকায়। তখন শিখা বলে, কেন, আমি কি কিছু ভুল বললাম নাকি? সিঁদুর যখন পরানো হয়ে গেছে মানে বিয়ে হয়ে গেছে। কিন্তু দাদা ভাই, এটা কিন্তু ভারী অন্যায় হয়েছে। দূর, আমার কত শখ ছিল দাদার বিয়েতে খাবো, সাজবো, নাচবো। তুই দিলি সবটা মাটি করে, জানিস তো? না না, তেমন কিছুই হয়নি, শুধু সিঁদুরটাই পরিয়েছিলাম, বিয়েটা সম্পূর্ণ হয়নি।
এখন যদি আন্তরিকা রাজি থাকে তাহলে আমি আর একবার আন্তরিকাকে বিয়ে করতে রাজি আছি। ব্রতদীপ কথাটা বলেই আন্তরিকার দিকে তাকালো। আন্তরিকা তখন মাথা নিচু করে দাঁড়িয়েই ছিল। তোমার চুপ করে থাকা তোমার সম্মতি ধরে নিলাম আমি। তাহলে অভি, বিয়ের আয়োজন শুরু করা যাক নাকি? কিছুক্ষণ কথাবার্তার পর আন্তরিকা চলে যায়। তবে চলে যাওয়ার আগে আন্তরিকা একবার পেছন ফিরে তাকায়, আর তাতেই ব্রতদীপের মুখে একটা চওড়া হাসি ফুটে ওঠে। ব্রতদীপের মুখের হাসিটা সত্যি খুব মিষ্টি। এতদিন আন্তরিকা খেয়াল না করলেও আজ খেয়াল করতেই ভেতর থেকে আন্তরিকার মনটা ভালো হয়ে যায়। তারপর যথারীতি বিয়ের সব কেনাকাটা হয়। যদিও বিয়েটা একেবারেই সাধারণ নিয়মেই হবে বলে আন্তরিকা বলেছে, কিন্তু আন্তরিকা আপন বলতে অভিচার আর কেউ নেই, আর ওই সুজয়দা আর তার স্ত্রী আর সন্তান। তবে ব্রতদীপের অনেকেই আছে। তবে যেহেতু আন্তরিকা বিয়েটা সাধারণভাবেই করতে চেয়েছে, তাই তার কথা রাখতে ব্রতদীপ কাউকেই তেমন ডাকেনি। শুধু নদিয়া থেকে দুর্জয় বাবু, প্রাণতোষ আঙ্কেল, আশুতোষ আঙ্কেল, যুথিকা আন্টি সবাইকে নিমন্ত্রণ করে। তারা সবাই বিয়েতে আসে আর বুক ভরে আশীর্বাদ করে। বিয়েটা ঠিকমতো হয়ে যায়। তারপর একের পর এক অনুষ্ঠান হয়, অনেক নিয়ম পালন করা হয়। ব্রতদীপ চুপচাপ সব নিয়ম পালন করে। সবাই সেই সব দেখে ভারী খুশি হয়। বিয়ের 2 দিন পার করার পর আজ তাদের ফুলসজ্জা। সেই মতো আন্তরিকা ভীষণ নার্ভাস ছিল, সঙ্গে ব্রতদীপও। তাও মনে অনেকটা সাহস সঞ্চয় করে দরজা ঠেলে যখন ভেতরে প্রবেশ করে, তখন ব্রতদীপ দেখতে পায় ঘর পুরো অন্ধকার। ব্যাপারটায় ব্রতদীপ কিছুই বুঝতে পারে না, তাই নিজের ফোনটা হাতে নিয়ে টর্চ জেলে দেখার চেষ্টা করলো। তখন দেখতে পেল ঘরের মধ্যে আন্তরিকা নেই। প্রথমে ব্রতদীপ ভাবল হয়তো লজ্জার জন্য সামনে আসতে পারছে না। তখন ব্রতদীপ ঘরের আলো জেলে বলল, চিন্তা নেই, আমাকে ভরসা করতে পারো, আমার অধিকারের অসৎ সুযোগ নেব না। কথাটা বলে ব্রতদীপ বিছানায় আয়েশ করে বসল। কিন্তু বেশ অনেকটা সময় পার হয়ে গেলেও আন্তরিকার দেখা ব্রতদীপ পাচ্ছে না। তাই ব্রতদীপ আবার বলল, এত লজ্জা পাওয়ার কিচ্ছু নেই, তাড়াতাড়ি সামনে এসো। কিন্তু এবারেও আন্তরিকা বাইরে এলো না। তখন ব্রতদীপ মজা করেই বলল, দেখো, এবার যদি আমি গিয়ে তোমায় এখানে আনি তাহলে সত্যি সত্যি আমার কাছে কিন্তু তুমি লজ্জা পাবে, তখন কিন্তু আমাকে দোষ দিলে চলবে না। কথাটা বলেই ব্রতদীপ মিটিমিটি হাসতে লাগলো। কিন্তু তাও আন্তরিকা এলো না। তখন ব্রতদীপের একটু চিন্তা হলো। বলল, কি ব্যাপার, অজ্ঞান হয়ে যায়নি তো? এখনো তো কিছুই করিনি, ভালো করে জড়িয়ে পর্যন্ত ধরিনি, আর এখনই এই অবস্থা। হায় রে কপাল, ব্রতদীপ তোর কপালে অনেক দুঃখ আছে। ব্রতদীপ বাথরুমের দিকে গেল। তারপর দরজার কাছে গিয়ে 2-3 বার দরজায় নক করল। কোনো উত্তর নেই। ভেতরে কোনো শব্দ হচ্ছে না। বাথরুমের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করেও আন্তরিকাকে ব্রতদীপ দেখতে পেল না। ঘটনাটায় বেশ অবাক হলো ব্রতদীপ। মনে মনে বলল, হে ভগবান, লজ্জার জন্য কি শেষমেশ রুম ছেড়ে পালিয়ে গেল নাকি? এখন আমি কি করব? ছি ছি ছি, লজ্জায় আমি এই মুখ এখন কাকে দেখাবো? সবাই তো আমাকে দেখে হাসবে। আমি এখন কি করি, কোথায় খুঁজি? এখন বাইরে গেলেও তো যদি দেখে ফেলে তখন আমি কি বলবো? বলবো বউ পালিয়ে গেছে, তাতে আমার সম্মান বাড়বে, কুচু বাড়বে। তারপর সারা জীবন লোকজন মিলে আমাকে কথা শোনাতে ছাড়বে না। আন্তরিকা, এটা তুমি কি করেছো বলো তো? না না, এইভাবে হাতের উপর হাত রেখে বসে থাকলে চলবে না। ফুলশয্যা নাই হতে পারে, সেটা না হয় মানা যায়, কিন্তু তাই বলে ফুলশয্যা রাতে বউ ছাড়া কাটানো, এটা তো একেবারেই মানা যায় না। ভবিষ্যতে আমার ছেলে নাতি নাতিরা শুনলে তো আমার ইজ্জতের আর কিছুই থাকবে না। না না, এটা মেনে নিতে পারছি না। যেমন করেই হোক আন্তরিকাকে খুঁজে আমায় ঘরে নিয়ে আসতেই হবে। আর এর জন্য তোমাকে আমার শাস্তি ভোগ করতেই হবে, মাই ডিয়ার ওয়াইফ। আমি আসছি, তুমি যে গর্তেই লুকিয়ে থাকো না কেন, আজ আর তুমি আমার হাত থেকে রক্ষা পাবে না। আমার নামও ব্রতদীপ রায়, এই আমি বলে দিলাম। ব্রতদীপ আস্তে আস্তে দরজা খুলে একবার চারিদিকে ভালো করে দেখে নিল। তারপর পা টিপে টিপে যেতে লাগলো। কেউ এই অন্ধকারে ব্রতদীপকে দেখলে নির্ঘাত চোর ভাববে। ব্রতদীপ আস্তে আস্তে পা টিপে সব জায়গায় দেখল, কিন্তু আন্তরিকাকে কোথাও খুঁজে পেল না। বেশ অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর ব্রতদীপ নিজের মনেই বলল, আচ্ছা, আন্তরিকা কি বাড়ি চলে গেছে? কি জানি, এই মেয়ে চলে যেতেও পারে।
এখন আমি কি করি? আমি কি এবার অভিকে ফোন করবো একবার? তারপর কি ভাববেন? একবার করেই দেখি, কি বলে দেখি, তারপর যা হওয়ার দেখা যাবে। তো ভয় পেলে চলবে না ব্রতদীপ। পকেট থেকে ফোনটা বের করে অভির নাম্বার ডায়াল করতে যাবে এমন সময় পেছন থেকে শিখা বলল, এই দা ভাই, তুই এত রাতে এখানে কি করছিস? আর এই অন্ধকারে চোরেদের মতো করছিস কেন? কি হয়েছে? না, আসলে একটু হাওয়া খেতে এসেছিলাম। ফুলশয্যার রাতে বউকে ঘরে একা ছেড়ে তুমি এখানে হাওয়া খেতে এসছো? আর এটা আমাকে বিশ্বাস করতে হবে। বল না কি হয়েছে? আবার ঝামেলা হয়েছে তোদের মধ্যে? আরে না রে, কোনো ঝামেলা হয়নি, এখন আমরা ঠিক আছি। এই সত্যি করে বল তো কি হয়েছে? আসলে ঘরে আন্তরিকাকে খুঁজে পাচ্ছি না। কি? বৌদি ভাই ঘরে নেই? কিন্তু আমি তো বৌদি ভাইকে ঘরেই রেখে এসেছিলাম। আর আজকের রাতে তোর ঘর ছেড়ে যাবেই বা কেন? দেখ গিয়ে, ঘরেই আছে হয়তো। না রে, আমি দেখেছি বাথরুম, ঘর চারিদিকে দেখেছি, কিন্তু আন্তরিকা কোথাও নেই। তাই তো আমি ওকে খুঁজছি। ও কি বাড়ি চলে গেছে? আরে বাড়ি চলে যাবে কেন? ফুলশয্যার রাতে কোন বউকে শুনেছিস তার বাপের বাড়ি চলে যেতে? আর কি করেই বা যাবে? অভি তো এখানে আছে। ও, অভি বাড়ি যায়নি? না, অনেকটা রাত হয়ে গিয়েছিল, তাই আমিই বারণ করলাম। অভি গেস্ট রুমে বিশ্রাম নিচ্ছে। কিন্তু বৌদি ভাই তাহলে কি করে যাবে বাড়ি? সেটাই তো। তাহলে কোথায় গেল বলতো আন্তরিকা? চল আমি আর তুই মিলে একটু খুঁজে দেখি। কোথায় আর যাবে? এখানেই থাকবে। রাতারাতি তো আর একটা মানুষ উবে যাবে না। আচ্ছা চল চল দেখি আর একবার। সারা বাড়ি খুঁজেও আন্তরিকাকে তারা খুঁজে পেল না। রাতও অনেকটা হয়েছে। এরপর সত্যি সত্যি তাদের খুব দুশ্চিন্তা হতে লাগলো। তখন বাধ্য হয়ে শিখা অভিকে সবটা জানায়। বাড়ির সব আত্মীয় স্বজন জেগে গেছে, সবাই নানা রকম কথা বলছে। ঠিক তখনই ব্রতদীপের ফোনে একটা মেসেজ আসে, আর সেটা পড়ে ব্রতদীপের পায়ের তলার মাটি নড়ে যায়। ব্রতদীপকে এমন ভাবে দেখে শিখা বলল, কি হয়েছে দাদা ভাই? তুই এমন করছিস কেন? আর এত রাতে কেই বা মেসেজ দিল? কি হয়েছে বল না। বৌদি ভাইয়ের খবর কিছু পেলি? ফোনটা রিং হচ্ছে, তুললো? তখনই একজন কাজের মেয়ে এসে বলল, আন্তরিকার ফোনটা নাকি পেছনের বাগানে পড়েছিল, সে খুঁজে পেয়ে নিয়ে এসেছে। ফোনটা অভি হাতে নিয়ে বলল, দিদির ফোন ঘর থেকে বাগানের দিকে কি করে চলে গেল? ব্রতদীপদা, দিদি ঠিক আছে তো? কিছু হয়েছে? তুমি কিন্তু কিছু বলছো না আমাকে। কি হয়েছে বলো, আমার কিন্তু চিন্তা হচ্ছে। দিদি এভাবে কোথাও কাউকে কিছু না বলে কিন্তু যায় না। আন্তরিকাকে কেউ কিডন্যাপ করেছে, কিন্তু কে করেছে সেটা বুঝতে পারছি না। একটা নাম্বার থেকে আমাকে মেসেজ করে সেটাই জানিয়েছে। মেসেজ করেছে? কই দেখি। তারপর ব্রতদীপের ফোন থেকে সেই মেসেজটা পড়ে বলল, দিদিকে কেউ কেন কিডন্যাপ করবে? দিদি কারোর কি ক্ষতি করেছে? জানি না কি জন্য কিডন্যাপ করেছে, এখন সেটা বলতে পারছি না আমি। তবে যতদূর সম্ভব যখন মেসেজ করেছে তখন উদ্দেশ্য কিছু একটা আছে। দেখি, আমি একবার ফোন করে দেখি। হ্যাঁ, ফোন করে একবার দেখো দেখি। আমার দিদিকে তারা কেন কিডন্যাপ করবে, তাও আবার আজকের দিনে? তারপর ব্রতদীপ সেই নাম্বারে বেশ কয়েকবার ফোন করলো, কিন্তু ফোন সুইচ অফ বলছে। ব্রতদীপ বেশ বিরক্ত হয়, সাথে অভি আর শিখাও বেশ চিন্তিত হয়ে পড়ে। তারা ভেবেই পারছে না আজ ফুলশয্যার রাতে কেউ আন্তরিকাকে কেন কিডন্যাপ করবে। আরও কিছুক্ষণ পর একটা ভিডিও আসে ব্রতদীপের ফোনে। সেই ভিডিওতে দেখা যায় আন্তরিকার মুখ চোখ কালো কাপড় দিয়ে বাঁধা আছে, সাথে হাত পাও। একটা অন্ধকার ঘরের মধ্যে চেয়ারে দড়ি বেঁধে আন্তরিকাকে রাখা হয়েছে। এইসব দেখেই ব্রতদীপের মাথা গরম হয়ে যায়। সঙ্গে সঙ্গে একটা ফোন আসে। ব্রতদীপ ফোনটা তুলতেই ওপাশ থেকে কোনো মহিলা বলল, বেশি লাফানোর কোনো দরকার নেই, একদম না। যা যা বলছি তাই করবে, তাহলেই আন্তরিকাকে জ্যান্ত পাবে। না হলে আন্তরিকাকে কুচি কুচি করে কেটে তোমার বাড়িতে পার্সেল করে পাঠিয়ে দেব। সেটা নিশ্চয় তুমি চাও না? তাই যেমন যেমন করে বলবো তেমন তেমন করবে। কি চান আপনি? আপনি কে? আমার নাম্বার আপনি কোথা থেকে পেলেন? আমার সঙ্গে আপনার কিসের শত্রুতা? আপনি আমার স্ত্রীকে কেন কিডন্যাপ করেছেন? ওয়েট ওয়েট, আহা, এত তাড়া কিসের? এই তো আজ রাতে কিডন্যাপ হয়েছে, এখনো তো 12 ঘন্টা পার হয়নি, তার আগেই এত প্রশ্ন? তোমার সব প্রশ্নের উত্তর আমি দেব,
তবে তার আগে আমি যেটা বলছি সেটা কান খুলে শুনে রাখো। হ্যাঁ বলুন, কি বলতে চান আপনি? তোমার সমস্ত সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি সমস্ত কিছুর কাগজপত্র নিয়ে আমি যেখানে বলবো সেখানে চলে আসবে। এর অন্যথা হলে কিন্তু আমি যেটা বললাম সেটা করতে বাধ্য হব। নিশ্চয়ই তুমি সেটা চাও না, তাই বলছি একদম বেশি চালাকি করার চেষ্টা করবে না। আর পুলিশকে জানানোর চেষ্টাটাও কিন্তু একেবারেই করবে না, না হলে নিজের স্ত্রীকে ফিরে পাওয়ার শেষ আশাটুকু ছেড়ে দিলেই আমার মনে হয় ভালো হয়। না না, কোনো চালাকি না, আমি পুলিশে খবর দেব না। আমার সমস্ত সম্পত্তি, বাড়ি গাড়ি সমস্ত কাগজপত্র নিয়ে আমি চলে যাব। আপনি আমাকে ঠিকানাটা দিন। এই তো একদম গুড বয়ের মতো কথাবার্তা। ঠিক আছে, আমি কিছুক্ষণের পর তোমাকে ফোন করব, তখন অ্যাড্রেস দেব, সেইখানে চলে আসবে। বেশি চালাকি করলে বললাম তো কি করব, তাই কোনো চালাকি না। এমন সময় ফোনটা কেটে যায়। ব্রতদীপের কথা শুনে সবাই বেশ অবাক হয়। সেই সময় প্রাণতোষ বাবু বললেন, আচ্ছা ব্রতদীপ, এটা তোমার দাদার কাজ হতে পারে? উকিল আঙ্কেল, আপনি কি বলতে চাইছেন? এটা নীলদার কাজ? হ্যাঁ, আমি নীলের কথাই বলছি। তোমার কি নীলের ওপর সন্দেহ হচ্ছে? না উকিল আঙ্কেল, এই কাজ নীলদা করতে পারে না। নীলদা এখন অনেকটাই বদলে গেছে। আর তাছাড়াও এখন আমার লোক তাদের উপর সবসময় নজর রাখে, তাই নীলদা এই কাজ করতে পারে না। এর পেছনে অন্য কেউ আছে, সেটা আমাকে খুঁজে বের করতে হবে। কিন্তু তার আগে আমার সমস্ত সম্পত্তির কাগজপত্র নিয়ে তার কাছে যেতে হবে। তো কিছুক্ষণের মধ্যেই আমাকে অ্যাড্রেসটা পাঠাবে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি সমস্ত সম্পত্তি কি ওদের নামে লিখে দিয়ে আসবে? তুমি এত সহজে হার মেনে নেবে? আমি পুলিশে খবর দিচ্ছি। না না, পুলিশে খবর দেওয়ার কোনো দরকার নেই। পুলিশে খবর দিলে তারা যদি আন্তরিকার কোনো ক্ষতি করে দেয়, এই সম্পত্তি রেখে কি লাভ যদি একটা মানুষকে আমি হারিয়েই ফেলি? ওটা আমার সম্পত্তি নিতে পারে, কিন্তু আমার গুণটাকে তো নিতে পারবে না। আমি আবার সবকিছু প্রথম থেকে শুরু করব। এটা কি কোনো ছেলে খেলা যে আবার প্রথম থেকে শুরু করবে? তাহলে এতদিন পরিশ্রম করে পড়া বাদ দিয়ে এত কিছু করা, সমস্ত কিছু জলে চলে যাবে। তাহলে আমি কি করব বলুন? ওরা তো কাগজ না দেখলে আন্তরিকাকে ছাড়বে না। সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমি জানি আইন যেমন আছে তেমনি আইনের ফাঁকও আছে। তুমি কাগজপত্র নিয়ে তাদের কাছে যাবে, তবে আসলগুলো নিয়ে নয়, নকলগুলো নিয়ে। যদিও সেটা তারা কিছুই বুঝতে পারবে না, আমি সেরকমই ব্যবস্থা করে দেব। অ্যাড্রেসটা তোমাকে পাঠাক আগে, ততক্ষণ আমি কাজ শুরু করছি। আর হ্যাঁ, যারা এভাবে কিডন্যাপ করেছে তাদেরকে ছেড়ে দেওয়া উচিত না। আন্তরিকা তোমার কাছে এলেই পুলিশ তাদের গ্রেপ্তার করে নেবে। এটা নিয়ে ভেবো না। অপরাধকে প্রথমবারেই গোড়া থেকে উপড়ে ফেলে দিলেই ভালো হয়, না হলে সে তার বংশ বিস্তার করতে শুরু করবে। আর আমরা আইনের রক্ষক হয়ে সেটা কিছুতেই মেনে নিতে পারি না। তুমি চিন্তা করো না, আন্তরিকার কিচ্ছু হবে না, আমি গ্যারেন্টি দিচ্ছি। ব্রতদীপ নকল কাগজপত্র নিয়ে অপেক্ষা করতে থাকে পরবর্তী ফোন আসার জন্য। রাত থেকে সকাল হয়ে যায়, কিন্তু কোনো ফোন আসে না। তবে সকালের দিকে ফোন আসে আর বলে, ঠিকানাটা আমি বিকেল 5টায় দেব, আর সন্ধে 6টার মধ্যে তুমি কিন্তু সেখানে পৌঁছে যাবে। অন্যথা হলে তার ফল কিন্তু ভালো হবে না, সে কথা যেন মাথায় থাকে। আমার লোক সব সময় তোমাদের উপর নজর রেখেছে, তাই ভুলেও কিন্তু কোনো গেম খেলার চেষ্টা করবে না আমার সাথে। ফোনটা কাটার পর ব্রতদীপ নিজের মনে বিড়বিড় করতে লাগলো, যদি সত্যি তারা কি আমাদের উপর নজর রেখে থাকে, তাহলে পুলিশে জানানোর খবরটা তাদের কাছে নিশ্চয়ই চলে গেছে। তাহলে কি এতটা রিস্ক নেওয়া ঠিক হচ্ছে? জীবন মানেই রিস্ক, রিস্ক তো নিতেই হবে। তবে এটুকু বলে রাখছি, আন্তরিকার কিছু হবে না, ভরসা রাখতে পারো। বিকেল 5টা বাজার সাথে সাথে ব্রতদীপের ফোনে একটা মেসেজ আসে। মেসেজে অ্যাড্রেসটা লেখা ছিল। সেটা প্রাণতোষ বাবু দেখার সাথে সাথে পুলিশকে জানিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যে ব্রতদীপ গাড়ি নিয়ে সেই ঠিকানায় চলে যায়। ব্রতদীপের গাড়ির বেশ কয়েকটা গাড়ির পরে অভি আর প্রাণতোষ বাবু ব্রতদীপকে ফলো করছিল। প্রায় 1 ঘন্টা লাগলো সেই অ্যাড্রেসে পৌঁছাতে।
সেখানে পৌঁছে ব্রতদীপ দেখতে পায় একটা পুরনো চটকলের ফ্যাক্টরি আছে। দীর্ঘদিন বন্ধ হয়ে পড়ে থাকায় চারিদিকে অন্ধকার স্যাঁতস্যাঁতে পরিবেশ, সাথে চারিদিকে ঝোপঝাড়ে ভর্তি হয়েছে। খুব সাবধানে ব্রতদীপ সেই গাড়ি থেকে নেমে কাগজপত্রের ব্যাগটা কাঁধে ঝুলিয়ে আস্তে আস্তে পা ফেলে সেই ফ্যাক্টরিতে। তারপর ভেতরে যেতে লাগলো। ব্রতদীপকে অনুসরণ করে অভি আর প্রাণতোষ বাবু বেশ কিছুটা দূরে গাড়ি পার্ক করে গাড়ির মধ্যে বসে থাকে। পুলিশ আগেই ছদ্মবেশে সেই ফ্যাক্টরির চারপাশে ঘোরাফেরা করছে। ঘরের মধ্যে প্রবেশ করে ব্রতদীপ চারিদিকে দেখতে পায় ভাঙাচোরা অনেক কাঁচের বোতল, কাঠ, ভাঙা চেয়ার, ভাঙা বালতি, এইসব। কোথাও একটু ছিটে ফোটা আলো পর্যন্ত নেই। এমন অন্ধকারে কাকে খুঁজবে সেটা ব্রতদীপ বুঝতে পারে না। ফোনের টর্চটা অন করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে ব্রতদীপ। দরজার কাছে গিয়ে ব্রতদীপ বলে, আন্তরিকা, আন্তরিকা, তুমি কি ভেতরে আছো? উত্তর দাও আন্তরিকা। ব্রতদীপ বেশ কয়েকবার ডাকার পরেও ভেতর থেকে কোনো সাড়া শব্দ এলো না। এরপর ব্রতদীপ দরজা ভাঙার চেষ্টা করে। দরজা ভাঙতেই ব্রতদীপ ভেতরে দেখতে পায় অন্ধকার ঘরের মধ্যে হাত পা মুখ চোখ বাঁধা অবস্থায় কেউ একজন পড়ে আছে। ব্রতদীপ দৌড়ে গেল তার কাছে, গিয়ে বলল, আন্তরিকা, তুমি ঠিক আছো তো? তোমার আর ভয় নেই? আমি চলে এসেছি। এবার আমরা খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব। আর চিন্তা করতে হবে না। দাঁড়াও, আমি তোমার হাতের বাঁধন খুলে দিচ্ছি। আন্তরিকার বাঁধন খুলে দিতেই হাততালির শব্দ শোনা গেল। ব্রতদীপ পেছনে ঘুরে দেখে তার সামনে সৃজলা দাঁড়িয়ে। সৃজলাকে দাঁড়িয়ে থাকতে দেখে ব্রতদীপ ভারী অবাক হয়ে যায়। তার মানে তুমিই ছিলে এইসবের পেছনে? আন্তরিকাকে তুমি কিডন্যাপ করেছো? তোমার এত বড় সাহস হয় কি করে? এখনো তো আমার সাহসের তুমি কিছুই দেখোনি ব্রতদীপ। এবার দেখবে তুমি আমার জীবনটা নষ্ট করে দিয়েছ। আমি কষ্ট করে যাব আর তুমি বিয়ে করে সারা জীবন বউ নিয়ে সুখে শান্তিতে ঘর সংসার করবে। এটা তো আমি কিছুতেই হতে দেব না। না, দেব না তো। এটা তো আমি কিছুতেই মেনে নেব না। আমি কোন ক্ষতিটা করেছি তোমার যে তুমি আমার এত বড় ক্ষতি করতে চাইছো? আমি তো তোমার কিছুই করিনি। তুমি যেটা আমার সঙ্গে করেছো, আমি যদি সেটার জন্য কমপ্লেন করি তাহলে তার জন্য তুমি আগে জেলে যাবে। তার উপর আন্তরিকাকে কিডন্যাপ করার জন্য তো আরো চার্জ লাগবে। তোমার সাহস কিভাবে হলো আমার বাড়ি থেকে আন্তরিকাকে কিডন্যাপ করার? ক্ষতি করনি? হ্যাঁ, করনি ক্ষতি? আর সেটা আবার তুমি বলছো? হ্যাঁ, আমি বলছি। কি ক্ষতি করেছি আমি তোমার? বলো। আমার বিয়ের মণ্ডপ থেকে আমার বর চলে গেছে শুধুমাত্র তোমার জন্য। তোমার সাথে আমার একটা ঝামেলা আছে সেটা সেদিন বিনয় জানতে পেরে যায়। কারণ যখন তুমি আমার সাথে ওসব কথা বলছিলে তখন বিনয় ওখানেই ছিল, সেটা আমি খেয়াল করিনি। ও সবটা জেনে যায়। তার জন্যই ও বিয়েটা শেষ মুহূর্তে এসে ভেঙে দেয়। আমি লগ্নভ্রষ্টা হই। আমার সমস্ত আশা আকাঙ্ক্ষা সব এক নিমেষে ভেঙে যায়। মানুষ কত কথা বলেছে, আমি তো এগুলো চাইনি। সব তোমার জন্য হয়েছে, তাই তোমাকে আমি সুখী হতে দেব না, কিছুতেই না। দেখো সৃজলা, এতে আমার কোনো হাত ছিল না। আমি তো তোমাকে ওখানে কিছুই বলতে চাইনি, কিছুই বোঝাতে চাইনি। তুমি ড্রামাটা শুরু করেছিলে। আমি তোমাকে শুধু বলতে গিয়েছিলাম যে ব্রতদীপকে তুমি ঠকিয়েছিলে। আজ আর সেই ব্রতদীপ নেই। সে অনেক বড় হয়েছে, অনেক টাকার মালিক এখন সে। হ্যাঁ, আর সেই জন্যই আমি সেই সব টাকা আমার নামে করতে চাই। সবটা করতে চাই। তোমাকে আমি আবার পথের ভিখারি করে দিতে চাই। সেটা তুমি বললেই তো আর হয়ে যাবে না। তুমি আমার টাকা সম্পত্তি কেড়ে নিতেই পারো, কিন্তু আমার গুণগুলো তো আর কেড়ে নিতে পারবে না। আমি আবার সেই জিরো থেকে শুরু করে নিলে আবার দাঁড়িয়ে যাব, কিন্তু তোমার টাকা দুদিনে শেষ হয়ে যাবে। কারণ কাউকে কষ্ট দিয়ে টাকা উপার্জন করে কেউ বড়লোক হতে পারে না, কেউ সুখী হতে পারে না। তুমিও সুখী হতে পারবে না। এই বড় বড় বাতেলা না ছেড়ে বলো তো কাগজগুলো কোথায়? আমাকে দেখাও কাগজগুলো। হ্যাঁ দেবো, কিন্তু তার আগে আমাকে আর আন্তরিকাকে বাইরে যাওয়ার রাস্তা করে দাও। তারপর আমি সমস্ত কাগজ তোমার হাতে তুলে দেব। আমি কি বলেছিলাম তোমাকে? আমার সাথে কোনো রকম চালাকি চলবে না। আমি তোমার সঙ্গে কোনো চালাকি করছি না। তোমাকে কি বিশ্বাস আছে যে তুমি কাগজপত্রগুলো পেলে আমাদেরকে ছেড়ে দেবে? তোমাকে আমি ভরসা করি না। বিশ্বাসের তো কোনো প্রশ্নই উঠছে না। তাই আগে আমাদেরকে যেতে দিতে হবে, তারপর আমি কাগজগুলো দেব। এই কে কোথায় আছিস?
ওই মেয়েটাকে আগে মারতো। একদম আমার সামনে আসার চেষ্টা করবে না। অন্তরিকার গায়ে হাত দিলে আমি ভুলে যাব তুমি একটা মেয়ে। কেন, কি করবে? হ্যাঁ, মারবে আমাকে? এখান থেকে তুমি বেঁচে ফিরতে পারবে তো? তারপর সে আমি বেঁচে ফিরি বা মরে যাই সেটা পরে দেখা যাবে, কিন্তু আমি আর অন্যায়কে প্রশ্রয় দেব না। এবার তুমি তোমার পাপের ফল পাবে। সেটা কে দেবে? তুমি তুমি এখান থেকে বেঁচে ফিরতে পারলে তো আমাকে শাস্তি দেবে। বাদ দাও তোমার এই ফাঁকা হুমকি। ফাঁকা হুমকি? তাও আবার আমাকে? তোমার মনে হয় আমি তোমাকে ফাঁকা হুমকি দিচ্ছি? ব্রতদীপের কথা শুনে সৃজলা হাতের ইশারা করতে সঙ্গে সঙ্গে 4-5 জন ছেলে এসে ঘিরে ফেলল আন্তরিকাকে। ভয়ে আন্তরিকা ব্রতদীপের পেছনে লুকিয়ে পড়ল। বারে বারে ব্রতদীপ আন্তরিকাকে বলতে থাকে, ভয় পেও না আন্তরিকা, ভয় পেও না, আমি আছি, কিচ্ছু হবে না তোমার। ব্রতদীপ এক এক করে সব লোকেদের সাথে মারপিট শুরু করে। একজন একজন গুন্ডা ব্রতদীপের মার খেয়ে পড়ে যেতে থাকে, কিন্তু শেষে একজন গুন্ডা আন্তরিকার গলায় ছুরি ধরলে ব্রতদীপ কিছুই করতে পারে না। তখন সৃজলা হেসে বলে, শোনো, সব মানুষেরই একটা দুর্বলতার জায়গা থাকে, আর তোমার দুর্বলতার জায়গায় তো এই আন্তরিকা। আর এই আন্তরিকাকে শেষ করে দিলে তোমার সব কারচুপি বন্ধ হয়ে যাবে। এই এই তোরা আগে ওকে মারতো না, এই কাজ করো না। আন্তরিকা ঠিক যেমন আমার দুর্বলতা তেমনিও আমার শক্তি, তাই ওকে হাত লাগানোর চেষ্টা করো না। তাহলে তুমি যে ব্রতদীপের রূপ দেখোনি কোনোদিন, সেই রূপ দেখতে পাবে। বলতে বলতেই পেছন থেকে পুলিশ এসে ঘিরে ফেলল সবাইকে। যে যেখানে আছো একদম সেখানেই দাঁড়িয়ে থাকো, আর এক পা নড়বে তো শট করে গুলি চালিয়ে দেবো। তুমি পুলিশকে সাথে নিয়ে এসেছো? হ্যাঁ, আমি বারণ করেছিলাম না? আমি কিন্তু কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না আমি। এটা তো হচ্ছে না, এখন আপনাকে ছাড়া যাবে না। তারপর পুলিশ সব গুন্ডাদের সাথে সৃজলাকে নিয়ে যায়। আন্তরিকার কাছে গিয়ে দাঁড়ালে আন্তরিকা ব্রতদীপকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, আমি তো ভেবেছিলাম আর কোনোদিন আপনাকে আর অভিকে দেখতে পাবো না। এমন সময় অভি আর প্রাণতোষ বাবু সেখানে পৌঁছায়। দিদি, তুই ঠিক আছিস? অভির গলা শুনতে পেয়ে আন্তরিকা অভির কাছে ছুটে গিয়ে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। অভি তার দিদির মাথায় হাত রেখে বলল, কাঁদিস না দিদি, আরে আমরা তো চলে এসেছি। এই তো এই তো এই তো, আর চিন্তা নেই, আর চিন্তা নেই। চ চ চ, তাড়াতাড়ি বাড়ি চল, দেখি তোকে ছাড়া বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে। আয়। অভি আর ব্রতদীপ আন্তরিকাকে নিয়ে সোজা বাড়ি চলে আসে। বাড়িতে এসে প্রথমে আন্তরিকা ফ্রেশ হয়ে কিছু খাবার খেয়ে নেয়। তারপর ডাক্তার এলে ঘুমের ইঞ্জেকশন দিয়ে যায়। ব্রতদীপ আন্তরিকার পাশে ঠায় বসে থাকে। বসে থাকতে থাকতে ব্রতদীপ কখন ঘুমিয়ে যায় সেটা বুঝতেই পারে না। মাঝরাতে আন্তরিকার ঘুম ভেঙে উঠে ভয় পেয়ে যায়। তখন ব্রতদীপ বলে, ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমি আছি তোমার পাশে। আমি আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম আর হয়তো কোনোদিন আপনাকে দেখতে পাবো না। বললেই হলো, আমার একটা মাত্র সাধের বউ, এমন বজ্জাত লোক শালা ফুলসজ্জা রাতে বউকে নিয়ে চলে গেল, এটা কি মানা যায়? তোমাকে তো আমি ফিরিয়ে নিয়ে আসতামই, পাতালে রাখলে আমি পাতালে গিয়েই নিয়ে আসতাম। আপনি আমাকে এতটা ভালোবাসেন? এই রে, এটা আর কি উত্তর দেবো বলো তো আমি? তবে এটুকু জানি যে তুমি আমাকে তোমাকে ভালোবাসতে বাধ্য করেছ। নাও, এবার শান্ত হয়ে ঘুমিয়ে পড়ো দেখি। সেদিন আমি এই ঘরেই বসেছিলাম, আপনার জন্য অপেক্ষা করছিলাম। তখন কেউ আমাকে জানলা দিয়ে একটা চিরকুট দেয়। যদিও প্রথমে আমি ফেলে দিয়েছিলাম, কিন্তু তারপর আমি একবার ভাবলাম খুলেই দেখি না কি লেখা আছে। খুলে দেখি যে সেখানে লেখা আছে, বাগানের দিক দিয়ে বাইরে এসো, তোমার জন্য সারপ্রাইজ আছে। আমি ভাবলাম যে আপনি হয়তো ডাকছেন আমাকে। তারপর আমি বাগানে যাই, কিন্তু ওখানে অনেক অন্ধকার ছিল। এমন সময় কেউ একজন এসে আমার চোখের কাছে কিছু একটা স্প্রে করে দেয়।
আমি আমি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যাই। যখন জ্ঞান ফিরল তখন দেখলাম যে একটা অন্ধকার ঘরের মধ্যে আমি বন্দি হয়ে আছি। আমি তো ভেবেছিলাম যে এই জন্মের মতো আমি আর কাউকে দেখতে পাবো না। বললেই হলো, দেখো আমি তোমাকে ফিরিয়ে এনেছি। আপনি আমায় খুব ভালোবাসেন, তাই না? সেটা কি এখনো বলে বোঝাতে হবে? না, আমি বুঝি, তবে আমাকে একটু সময় দিন, আমার সময় লাগবে। তুমি সময় নাও, কিন্তু এতটাও নিও না যাতে আমার ছেলে মেয়ে পরে আমাকে দাদু বলে ডাকে। তা ঠিক কতদিন সময় লাগবে তোমার মিসেস ব্রতদীপ রায়? বেশি দিন না। খুশির চোটে ব্রতদীপ সব ভুলে গিয়ে আন্তরিকাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। ব্রতদীপের এমন কাণ্ড দেখে আন্তরিকার কিছুই বলে না, মনে মনে সেও খুব খুশি হয়। এরপর কেটে গেছে 2 বছর। ব্রতদীপ আর আন্তরিকার একটা ফুটফুটে মেয়ে হয়েছে। আজ তার মুখে ভাত। ব্রতদীপকে কাছে টেনে আন্তরিকা ফিসফিস করে বলল, কি বলেছিলাম তো, বুড়ো হওয়ার আগেই বাবা হয়ে গেল তো। আন্তরিকার কথা শুনে ব্রতদীপ মেয়েকে কোলে নিয়ে মিটিমিটি হাসল, তবে কিছু বলল না। এখন অভি ব্রতদীপের অফিসেই কাজ করে। শিখা তার জন্মদিনের দিনে তার দা ভাইয়ের কাছে অভিকেই চেয়ে বসে। তারপর খুব ধুমধাম করে অভি আর শিখার বিয়ে হয়ে যায়। তারাও সুখে শান্তিতে ঘর সংসার করতে থাকে।